কুত্তার বাচ্চা, তোর সাহস কত বড়! আমার হাত স্পর্শ করিস? তোর মতো রাস্তার ছেলে আমার হাত তো দূরে থাক, এই বাড়ির আসার সাহস কি করে পেলি? হুম? সুমি, তুমি এমন কেন করতেছো? আমাকে মেরে তোমার যদি মনে খুশি আসে তাহলে আরো মারো, আমি কিছুই মনে করবো না, তবুও এভাবে বলিও না। তুই কে রে যে তোকে নিয়ে আমি এত ভাববো? তোর মুখ দেখলেই তো আমার বমি আসে। ছি! দূর হ আমার চোখের সামনে থেকে। বাহ সুমি বাহ, তুমি এতটা পরিবর্তন হয়ে গেছো 2 বছর এই শহরে এসেই, তুমি এমন করে আমাকে ভুলে গেলে। তুই যদি আর একটা কথা বলিস তো তোর জিভ আমি ছিঁড়ে ফেলবো। তুই জানিস আমি কে? হুম? আমি হলাম এই দেশের একজন সুনামধন্য নামকরা কোম্পানির ইঞ্জিনিয়ার। রাসেল কিছু বলতে যাবে, ঠিক তার আগেই সুমির পাশ থেকে একটা ছেলে বলে ওঠে এই রুম থেকে বের হতে হতে। কি হয়েছে সুমি? আর এই ছোট লোকের বাচ্চাকে এখানে ভাবে তোমার কাছে কি ভিক্ষা চাচ্ছে শুনি? ও, তুমি? আর বলিও না, এই ছোট লোকের বাচ্চা গ্রামে থাকতে আমাদের বাড়িতে কাজ করেছিল, তাই কিছু টাকা পাইতো। এখন আমাকে খুঁজে বের করে সেই টাকা ভিক্ষা চাইতে এসেছে। সুমি, এসব ছোট লোকের বাচ্চাদের সাথে বেশি কথা বলে সময় নষ্ট করতে হয় না। এরা সুযোগ পেলে মাথা উঠে যায়, এই তো সুযোগ পেলে না জানি কখন রুমে ঢুকে টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। ফকিরকে টাকা ভিক্ষা দিয়ে তাড়াতাড়ি বিদায় করো। হ, তুমি ঠিকই বলেছ। এই ফকির বাচ্চা, এই নে, এখানে তোর ফোয়া, এখানে তোর পাওনা থেকেও বেশি টাকা আছে, নিয়ে বিদায় হ আমার চোখের সামনে থেকে। সাফির কথা শুনে রাসেলের ঠিক যতটা না কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট হয়েছে সুমির কথা শুনে। বাহ সুমি বাহ, নিজের স্বামীকে এভাবে একটা অচেনা ছেলের সামনে কাজের লোক বানিয়ে দিলে। সুমি, তোমার অভিনয়ের তুলনা হয় না। আমার টাকা ভিক্ষা চাই না, এই টাকা দিয়ে তুমি বড় হও, এটা আমি চাই না। আর তুমি বলছো না তোমাকে আগলে রাখার আমার কি যোগ্যতা আছে? একদিন তুমি নিজের মুখেই বলবে তোমাকে বউ হিসেবে পেতে আমার কোনো যোগ্যতার প্রয়োজন নেই, বরং এই আমিটা তোমার হলেই হবে। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু স্বপ্নই দেখে যা। তোর মতো ফকিরের বাচ্চাকে স্বামী বানাতে আমার বইয়ে গেছে। আর এই যে দেখেছিস, এটা হলো আমার স্বামী। সুমির মুখে স্বামী কথাটা শুনে রাসেল অবাক হয়ে তাকিয়েছে। তার থেকে বেশি অবাক দৃষ্টিতে তাকিয়েছে সাফি সুমির দিকে। জানি না এই তাকানোর মানেটা কি। সুমি, তুমি যতই বলো তারপরেও আমি যে তোমার বিয়ে করার স্বামী সেটা তো মিথ্যা না। একটা কথা শুনে রাখো, এই জীবন থাকতে আমি তোমাকে আমার বউ হিসেবে পেয়েই ছাড়বো। তুমি আমার বউ হয়েই থাকবে। রাসেল কথাটা বলেই সেখান থেকে চোখ মুছতে মুছতে চলে আসে। এদিকে সুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আরে যা যা, কত পাগল দেখলাম এই জীবনে। এখন তোরটাই কি আর নতুন নাকি? কোথা থেকে যে এইসব আগল পাগল আসে আল্লাহ জানে। যত সব ফালতু। সুমি, তুমি আমাকে ওর সামনে আমাকে তোমার স্বামী বললে কেন? যেখানে তোমার নাকি বিয়ে হয়নি, তাহলেও তোমাকে ওর বউ দাবি করলো কি করে? আরে আমি ওকে দেখানোর জন্য তোমাকে স্বামী বলেছি, যেন ও বুঝতে পারে তুমি আমার স্বামী। আর ও তো পাগল, তাই যা খুশি মনে করে বলতেই পারে, তাই না? সেটা ঠিক আছে, তবে ওর চোখে তোমাকে নিয়ে যে হারানোর আক্ষেপটা আমি দেখেছি সেটা কখনো মিথ্যা হতে পারে না। তুমি আমার কাছে নিশ্চয়ই কিছু একটা লুকিয়ে রাখছো। আরে দূর, কি যে বলো না। এইসব বাদ দিয়ে এখন চলো, আমি তোমাকেই ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব, বুঝলে বাবু? এইসব আগল পাগলের জায়গা আমার জীবনে নেই। সুমি কথাটা বলেই সেখান থেকে সাফিকে নিয়ে রুমে চলে আসে। এইদিকে রাসেল হেঁটে চলে এসে সামনের দিকে। কোথায় যাবে, কি করবে, কিছুই জানে না রাসেল। কেননা ও আজকে সুমিকে খুঁজতে শহরে এসেছিল। আর সারপ্রাইজ হিসাবে বুক ভরা কষ্টটাই পেল ভালোবাসা পাবার পরিবর্তে। রাসেল অনেক কষ্টে জানতে পারে সুমি ওই বাড়িতেই থাকে। তাই রাসেল সুমির কাছে আসে। আর সুমি দরজায় দাঁড়িয়ে চট থাপ্পড় দিয়ে ও যে ওর না সেটা বুঝিয়ে দেয়। এখন আপনাদের মনে অবশ্যই প্রশ্ন আসতে যাচ্ছে, আসলে এই রাসেলকে আর রাসেলের সাথে সুমির বা কী সম্পর্ক, তাই না? তাহলে চলেন অতীতের পথ ধরে গুটি গুটি পায়ে গ্রাম থেকে ঘুরে আসি। এই রাসেল, আর কত কাজ করবি বলতো? দেখছিস না সন্ধ্যা হয়ে এসেছে, এখন তো তেমন কিছু দেখা যাচ্ছে না আর চারপাশে। দোস্ত, আর তো একটু কাজ করলেই সবটা শেষ হয়ে যাবে, আর একটু টাকাও বেশি পাবো। তুই তো জানিস সুমিকে টাকা দিতে হয়। দেখ ভাই, তুই ওকে টাকা দিস না,
শেষ দেখা যাবে তুই পেলে পুষে সুমিকে বড় করলে, কিন্তু বড় হয়ে সে তোকে ভুলে গেল। না রে, সুমি আমাকে অনেক বেশি ভালোবাসে। আমার এই পৃথিবীতে বাবা মা কেউ নেই, আমি তো একমাত্র তোদের আর সুমিকে নিয়েই বেঁচে আছি। রাফি, ওকে বুঝিয়ে কোনো লাভ নেই, কেন রাসেল সুমির প্রেমে অন্ধ হয়ে গেছে। ওর কাছে সুমি ছাড়া কারো কথাই ভালো লাগবে না। বন্ধু আমার প্রেম রোগে আক্রান্ত। আরে দোস্ত, এমন না, এখন চল বাসায় যাই, কাজ তো শেষ হয়েই গেছে। সুমির আবার কালকে কলেজে টাকা দিতে হবে। কেন তুই দিবি? ওর বাবা মা তো টাকা দেয় ওকে, সে টাকা ফুর্তি করে ওড়ায়, আর তোর থেকে টাকা নিয়ে কলেজে দেয়। রাফির কথা শুনে রাসেল রাফির গালে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, যেটার কারণে রাফি একটুও মন খারাপ করে না। কেননা রাফিও রানা জানে রাসেল সুমির নামে একটা কথা সহ্য করে না। রাসেল, তুই একদিন বুঝতে পারবি আমাদের কথা সত্য। কেননা সুমির আচরণ আমাদের কারোই ভালো লাগে না। তোর সামনে হয়তো ভালো ব্যবহার করে তোকে চুষে নেওয়ার জন্য, কিন্তু মনে হয় ও ঠিকই বড়লোকের কোনো ছেলের জীবনসঙ্গী হিসেবে চাই, তোকে না। না রে দোস্ত, এটা তোদের ভুল ধারণা। কাল সুমি আমাকে ছাড়া কিছুই বোঝে না। তোরা তো দেখিস না, সুমি দিনের বেলা সময় না পেলেও একবার হলেও রাতে আমায় বাড়ি এসে আমার খবর নিয়ে যায়। দোস্ত, তোর থেকে ওর খরচ নেওয়ার জন্য এমনটা করছে, কিন্তু যখন ওর প্রয়োজন শেষ হয়ে যাবে তখন ও তোকে মনেও করবে না। মিলিয়ে নিস। এখন চল বাড়িতে যাওয়া যাক। চল। এমনিতেই আমার লাল মনে হয় আজকে অনেক কষ্টের দিন পার করেছে। সেই সকালে নাস্তা করাই এসেছি। হ্যাঁ, এটা তো আমার মনেই ছিল না। তোর লালকে দেখার মতো তো আর কেউ নেই। তোকে ছাড়া লালও তো আবার কিছুই বোঝে না। লাল যে আমার একমাত্র সম্বল, ও ছাড়া আমার আর কে আছে। এখন তাড়াতাড়ি পা চালা, বাড়িতে যেতে হবে। আকাশে আবার ঘন মেঘ করে বসে আছে, যখন তখন বৃষ্টি রূপে মেঘের কান্না শুরু হতে পারে। দোস্ত, ঠিক বলছিস। এখন তো বৈশাখ মাস, সন্ধ্যা হলে বৃষ্টি, সাথে ওর বন্ধু ঝড়কেও নিয়ে আসবে। এইভাবে কথা বলতে বলতে ওরা তিন বন্ধু মাঠ থেকে কাজ শেষ করে বাসায় দিয়ে হাঁটা শুরু করে। ওরা অন্য জমিতে কাজ করেই নিজের দিন চালায়। রাসেলের এই পৃথিবীর বুকে বলতে সাথে কেউ নেই, কেননা রাসেল বোঝাবার পর থেকে বাবা মাকে দেখেনি। ও যার কাছে বড় হয়েছে তার মুখে শুনেছে ওকে নাকি নদীর পাড়ে কুড়িয়ে পেয়েছিল। সেই মানুষটাও 5 বছর আগে রাসেলকে একা করে চলে গেছে। এদিকে রাসেলের সব সময় বাবা মায়ের কথা মনে পড়ে, কিন্তু সে তো জানে না, তাই নীরবেই চোখের জল ফেলে যায়। এদিকে আপনাদের মনে এখন একটাই প্রশ্ন, রাসেল একা হলে ওর বাড়িতে লাল আসলে কে? তাহলে শোনেন, লাল হলো রাসেলের আদরের ষাঁড়ের নাম। বিশাল বড়, যেই দেখে সেই পছন্দ করে। বলতে পারেন এই গ্রামের মাঝে এমন ষাঁড় নেই। রাসেল অভাবে তাড়নায় লেখাপড়া খুব একটা করতে পারেনি, তাই তো 10-5 পর্যন্ত পড়েছে। রাসেল ছাত্র হিসেবে ছিল খুবই মেধাবী, কিন্তু কপাল দোষে লেখাপড়া ওর কপালে ধরা দেয়নি। তাই তো রাসেল মাঠে ঘাটে কাজ করা, জীবনের সাথে যুদ্ধ করা, হার না মানা এক সৈনিক। রাসেলের এখন লাল আর সুমি ছাড়া কেউ নেই। সুমি রাসেলকে খুব ভালোবাসে, আর রাসেলও সুমিকে প্রচণ্ড বেশি ভালোবাসে। সুমি এবার এইচএসসি শেষ করেছে, তার স্বপ্ন সে অনেক বড় একজন ইঞ্জিনিয়ার হবে। রাসেল ধীরে ধীরে বাড়িতে চলে আসে। কিরে লাল, তোর সারাদিনে অনেক কষ্ট হয়েছে তাই না রে? আসলে তুই তো জানিস আমি একা মানুষ, কাজ করে নিজেও খাই, আবার তোর জন্য ভুসি কিনে আনি, তাহলে একটু কষ্ট সহ্য তো করতেই হবে তাই না? রাসেল লালের শরীরে হাত বুলিয়ে দিচ্ছে আর উপরের কথাগুলো বলছে। লালও আরামে তার মালিকের স্পর্শ পেয়ে মজা নিচ্ছে। গরু যে রাসেলের কষ্ট বোঝে না সেটা কিন্তু না, কেননা গরু বোবা প্রাণী হলেও মানুষের সব কষ্ট বোঝে। এই ক্ষমতা আল্লাহ তাআলা ওদের দিয়েছে। রাসেল লালকে খাবার দিয়ে গোসল করার জন্য নদীতে যাবে। লাল তুই থাক, আমি গোসল করে আসি। সারাদিন কাজ করে পুরো শরীরটাই ক্লান্ত হয়ে গেছে, আবার কিছু সময় পরে তোর ভাবি এসে চিল্লাবে। রাসেল হাসতে হাসতে কথাটা বলেই নদীর পাড়ে গোসল করতে আসে। আর এইদিকে নদীর ঘাটে গোসল করছিল এলার পকাটে ছেলে ইরফাত। ওর আবার সুমিকে অনেক ভালো লাগে, তাই রাসেলকে সহ্য করতে পারে না। রাসেল, তোকে কতবার বলছি সুমির সাথে না মিশতে? তুই আমার কথা না শুনে এভাবে সুমির সাথে কেন মিশছিস?
রিফাত দেখ, আমি সুমিকে ভালোবাসি আর সুমিও আমাকে ভালোবাসে। আর আমি কোনো ভুল করছি না যে তোকে দেখে ভয় পেতে হবে। তোর ভালো হবে, আমার সাথে লাগতে আসিস না। রাসেল, তুই বুঝি ভুলে গেছিস আমি তোকে এখনই নদীর পাড়ে পুঁতে রেখে দিতে পারি? নাকি তোর শরীরে ভয় বলতে কিছু নেই? হাসালি রে, তোকে দেখে ভয় পাবো তাও আবার আমি? তোরে তো আমি এই যমুনা নদীর কুমির দিয়ে খাওয়াবো। আয় শুধু আমার কাছে। তোরে তো আমি দেখে নেব, তুই তো আমাকে চিনিস না, তাই এমন করে কথা বলছিস। আমার মেমোরিতে এত জায়গা নেই যে তোকে চিনে সেখানে সেভ করে রাখবো। এখন আমার সামনে থেকে না গেলে তোকে কি করব নিজেও জানি না। আর শুনে রাখ, সুমিকে আমার জীবন থেকে মৃত্যু ছাড়া কেউ কেড়ে নিতে পারবে না। দেখা যাবে তোর এই কথা কতদিন খাটে। আমিও তোর সামনে আবার আসবো, অপেক্ষায় থাক। আরে যা যা, দেখা যাবে তুই কি করতে পারিস, আমার জানা আছে। রিফাত রাসেলের কথাটা শুনে সেখান থেকে চলে যায়। এদিকে রাসেল নদীতে নেমে গোসল করে বাড়ি চলে আসে। বাড়িতে উঠানের লুঙ্গিটা মেলিয়ে দিয়ে ঘর থেকে চাউল এনে চুলায় ভাত বসিয়ে দেয় আর আলু বেগুন কাটতে থাকে তরকারি রান্না করবে বলে। রাসেলের মাঝেই শুনতে পায় সুমি এসে লালের সাথে কথা বলছে। কি রে লাল, তোর মালিক দেখি ইদানিং একটু বেশি রাত করেই বাড়ি আসে, আবার রান্নায় দেরি করে। এত বিজি লোক তাকে বাড়িতে পাওয়াই যায় না। তুই ঘাস খা, আমি তোর মালিকের ক্লাস নিয়ে আসি। সুমি কথাটা বলি রাসেলের কাছে এসে একটা টুল টেনে বসে আর রাসেলকে উদ্দেশ্য করে বলতে থাকে। কি ব্যাপার জানো, এমন করে নিজের আর কত কষ্ট করে ভাত রান্না করে খাবে? এবার ঘরে একটা লাল টুকটুকে বউ তুলে আনো কেমন? তোমাকে তো বলছি আমার বাড়িতে এসে থাকো, তুমি নিজেই তো থাকো না। আমার পোড়া কপাল, বিয়ে করে বউ রেখে থাকতে হয়। এটা আর ভুলেও বইলো না, কেননা আমাদের কোন পরিস্থিতিতে বিয়ে হয়েছে সেটা তোমার অজানা না। আর তাছাড়া আমি আমার স্বপ্ন পূরণ না করে তোমাকে কখনোই স্বামী হিসেবে মানবো না। সুমি, আমি তোমার প্রেমে এতটাই মুগ্ধ যে তুমি যেটা বলবে সেটা করতে আমি বাধ্য। কেননা তুমি আমার শরীরের একটা অংশ, আর শরীরের কোনো অংশ ছাড়া কেউ কি ভালো থাকতে পারে? থাক, আর পাম দিতে হবে না। এই পাম দিয়ে দিয়েই তো আমাকে পটিয়েছো। আমি মনে হয় বুঝি না। এখন আমাকে টাকা দাও, বান্ধবীদের সাথে রাতে ওই পাড়ায় মাহফিল যাব। কিছু তো কিনতে হবে, তাই না? আচ্ছা নিয়ে যাও, তবে আমি তোমার সাথে গেলেই তো অনেক ভালো হতো। এখন পাড়ার ছেলেরা এমনিতে অনেক বাজে হয়ে গেছে। দেখো, টাকা নিতে আইছি বলেই ভেবো না তোমাকে আমি সাথে নিয়ে যাব। তোমাকে আমার সাথে নিলে আমার মান সম্মান থাকবে না। সুমির কথা শুনে রাসেল মনে অনেকটাই আঘাত লাগে। তবুও রাসেল তেমন কিছু না বলে হাসি মুখে বলে। আমাকে তুমি ভালোবাসো, আবার আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব ভেবে বিয়ে করেও নিলে, আর এখন বলতেছো আমি তোমার সাথে গেলে তোমার সম্মান কমে যাবে? আরে বাবু, তুমি বোঝো না কেন? আমার বান্ধবীরা হলো ধনী ঘরের মেয়ে, ওরা ওদের টাকাওয়ালা আর স্মার্ট বয়ফ্রেন্ড নিয়ে যাবে। সেখানে তুমি আমার সাথে গেলে আমার ওদের কাছে আমার কোনো রেপুটেশন থাকবে? আচ্ছা ঠিক আছে, তুমি ইঞ্জিনিয়ার হয়ে না হয় আমাকে তোমার মতো করে সাজিয়ে নিও, তখন আমি আর তুমি একসাথে খুব করে ঘুরে বেড়াবো। আচ্ছা বাবু, ঠিক আছে, এখন তুমি থাকো, আমি তাহলে গেলাম। আর বাবু, সাবধানে থাকো কিন্তু। আচ্ছা যাও, একটু পরেই অন্ধকার নেমে আসবে, তখন আবার ভূত প্রেত তোমাকে ভয় দেখাবে। আমি কি ভয় পাই নাকি? বুদ্ধু একটা, খালি আমাকে নিয়ে ভাবে। সুমি কথাটা বলেই সেখান থেকে চলে যায়। এদিকে রাসেল মনের মাঝে কষ্ট থাকলেও সেই কষ্টকে বুকের মাঝে পাথর চাপা দিয়ে রেখে খুশি মনে রান্না শেষ করে বাইরে আসে। ফ্রিতে বসে সবাই আড্ডা দিচ্ছে। এই যে আমাদের এলাকার দুলাভাই চলে এসেছে। তা দুলাভাই, এইভাবে বউ বাপের বাড়িতে রেখে একা একা আর কতদিন ভাত রেঁধে খাইবি শুনি? দোস্ত, তুই ঠিকই বলেছিস। রাসেল, তোর জন্য আমাদের অনেক কষ্ট হয়। এত কষ্ট করে তুই বউকে পড়াশোনা করাচ্ছিস, শেষে ফলস্বরূপ তোর কপালে কি জোটে আল্লাহ জানে। এ বেটা, তোদের আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না, আগে বল কালকের কাজ ঠিক করা আছে নাকি? রাসেলের কথা শুনে রাফি একটু মজা করে বলে, কেননা রাফি জানে রাসেল কেমন রিয়াক্ট করবে। দোস্ত, কালকের কাজ যে এখনো ঠিক হয়নি, আর এটা ভালোই হয়েছে। কতদিন হলো কাজ করি, কালকে না হয় একটু রেস্ট নিব। কি বলিস, কাজ ঠিক হয়নি মানে? না রে দোস্ত, বসে থাকলে হবে না, সুমির জন্য অনেক টাকার দরকার, ওকে যে ইঞ্জিনিয়ার বানাতেই হবে।
হাড়িতে চাল নাই, আজকে বউকে ইঞ্জিনিয়ার বানাতে তোর এমন শখ দেখলে আমি বাঁচি না। তুই নিজের জন্য না ভেবে ওর জন্য কেন এত ভাবিস বুঝি না। দেখিস তোকে একদিন কাঁদতে হবে। শিক্ষিত মেয়েরা মূর্খ ছেলেদের কখনোই স্বামী হিসাবে মানে না। এই তো রহিম ভাইকে দেখলে না কি হলো তার সাথে? নিজে কলম ধরতে জানে না, আর বিয়ে করে নিয়ে আইছে আইন পাস মেয়েকে। এখন ঠিকই সবকিছু লিখিয়ে লাথি দিয়ে চলে গেছে। বেচারা এখন অর্ধ পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। না রে দোস্ত, আমার সাথে এমন হবে না। সুমি আমাকে অনেক ভালোবাসি, আর সুমি খুব লক্ষ্মী একটা মেয়ে। এখন কালকে কাজের কি হবে তাহলে? দোস্ত, আমরা জানি তোর প্রতিদিন কাজ লাগবে, তার জন্য একটা কাজ পাইছি, তুই কালকে করে আসিস। আমরা কালকে রেস্ট নিব। রানার কথা শুনে রাসেল অনেকটাই খুশি হয়, আবার একটু কষ্টও পায়, কেননা ওদের রেখে একা কাজ করবে কিভাবে। ওরা 3 বন্ধু সব সময় একসাথেই কাজ করে। রানা ও রাফি বিয়ে করেছে, সাথে বাবা ধন সম্পত্তিও ভালোই আছে, তবুও রাসেলের সাথেই কাজ করে। দোস্ত, তোরা কাজ করবি না তাহলে আমি কিভাবে একা একা কাজ করব বল? তোদের রেখে কখনো একা কাজে গেছি আমি? আরে দোস্ত, কিছুই হবে না, কেননা আমরা কালকে জিরামো। আর তাছাড়া তোর ভাবিকে নিয়ে একটু শ্বশুরবাড়িতে যেতে হবে। সেই আশ্বিন মাসে শ্বশুরবাড়িতে বউকে নিয়ে ঘুরে আসছি। ও আচ্ছা, তোরা তাহলে থাক, আমি সুমির সাথে একটু লুকিয়ে দেখা করে আসি। ওর বাবা দেখলে তো আবার সুমিকে বকা দেবে। জানি তো। আমি বুঝি না, সুমির সাথে তোর বিয়ে হয়েছে, তাহলে এখন এমন করার কি আছে? এমন তো না যে এমন করলে বিয়ে নামক বন্ধটা মুছে যাবে। রাসেলের কিছু না বলেই সেখান থেকে সোজা সুমিদের বাড়িতে চলে আসে। রাসেল সুমির জানালার পাশে দাঁড়িয়ে দেখে সুমি পড়তেছে, এখনো মাহফিলে যায়নি। রাসেলকে দেখেই, কি ব্যাপার, তুমি এখন আমার বাড়িতে কেন এসেছো? তুমি জানো বাবা দেখলে কি হবে? আরে তোমাকে দেখার খুব মন করছিল, জানোই তো পাগল মনটাকে ধরে রাখতেই পারে না। তার একটাই চাওয়া, তোমার কথা মনে হলেই দেখা করতে হবেই। তুমিও যেমন ফাজিল, তোমার মনটাও তেমন ফাজিল। আচ্ছা, আলু বেগুন দিয়ে কি ভাত খাইছো? জানি খাও নাই। দাঁড়াও, আমি তোমার জন্য পায়েস আর মাংস দিয়ে ভাত নিয়ে আসি। রাসেলকে উপরে কথাটা বলেই সুমি সেখান থেকে চলে যায়। রাসেল সুমির রুমে এসে বিছানায় বসে আছে। একটু পরে সুমি খাবার নিয়ে আসে। রাসেল ভালো করেই জানে সুমি ওর রুমে খাবার নিয়ে এসে রাতের খাবার খায়, আর এখনও সেই নিজের খাবারটাই এনেছে। কেননা এক্সট্রা খাবার আনলে হাজারো কথার সম্মুখীন হতে হবে। এই নাও, খেয়ে তাড়াতাড়ি চলে যাও, বাবা মা দেখলে খুব করে বকা দিবে আমাকে। আচ্ছা, আমাদের তো বিয়ে হয়েই গেছে, তারপরেও এরা এমন করে কেন আমি বুঝি না। আরে, তাদের কত শখ, একটু ধনী ঘরের সুন্দর ছেলে দেখে মেয়েকে বিয়ে দেবে, আর তুমি তাদের সেই মনের আশাটা নষ্ট করেছো। তাহলে এমন তো একটু করবেই, তাই না? রাসেল খুব করে কষ্ট পেলেও সুমিকে বুঝতে দেয় না, বরং খুশি মনে সুমিকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে সুমির থেকে বিদায় নিয়ে চলে আসে। এদিকে সুমি মনে মনে ভাবতে থাকে, পাগলটা আমাকে ছাড়া কিছুই বোঝে না। ও কেন বোঝে না? আমি ওকে শুধু আমার লক্ষ্যে পৌঁছানোর জন্যই ব্যবহার করতেছি। সুমি এসব ভাবছে আর নিজেই নিজের সাথে কথা বলছে। এদিকে রাসেল বাড়ি এসে লালকে ঘরে তুলে নিজেও শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে নামাজ পড়ে এসে লালকে বেল করে খাবার দিয়ে রান্না বসিয়ে দেয়। রান্না হয়ে গেলে খেয়ে কাজে চলে আসে। সারাদিন কাজ করে সন্ধ্যায় বাড়িতে চলে আসে। এভাবেই কাটতে থাকে রাসেলের দিন। সুমির ভালোবাসা মিশ্রিত কষ্টের মাঝে দিয়েই রাসেলের জীবন থেকে চলে যায় 3 বছর। সুমি এখন বুয়েটে ইঞ্জিনিয়ারিং করতেছে, সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয় উপরে। এখন আর খুব বেশি রাসেলের সাথে সুমি কথা বলে না, শুধুমাত্র টাকার দরকার ছাড়া। একদিন রাতে রাসেল পাশের দোকান থেকে সুমির কাছে 5,000 টাকা পাঠিয়ে দিয়ে কল দেয়। সুমি কল দেবার সাথে সাথেই কলটা রিসিভ করে বলে, হ্যাঁ সাপি, বলো। আর তুমি এই নাম্বার দিয়ে কেন কল দিচ্ছ? তোমার নাম্বার কি হয়েছে? সুমির এমন কথা শুনে রাসেলের ভিতরটা যেন কষ্টে ফেটে যাচ্ছিল, তবুও কষ্টকে সুপার গ্লু আটা দিয়ে বুকের মাঝে আটকে রেখে বলে, আমি সাফিনা, আমি গ্রামের খ্যাত ছেলে রাসেল, তোমার হতভাগা স্বামী। রাসেলের মুখে এমন কথা শুনে সুমির অনেকটাই বিরক্ত লাগে, তবুও তেমন রিয়াক্ট করে না। ও,
আমি ভাবছি সাফি আমার বন্ধু নোটের জন্য হয়তো কল দিয়েছে। তা তুমি এমন সময় কল দিলে যে? না আসলে তোমার সাথে তো অনেকদিন হলো কথা হয় না, আর এই মাসের টাকাটা দিয়ে দিলাম, তাই ভাবলাম তোমার মিষ্টি কোনোটা একটু শুনি। আর যখন তখন ফোন দিবা না, আমার পড়াশোনার ক্ষতি হয়। আমি কি আর আগে সেই রূপে আছি? এখন আমাকে অনেক পড়তে হবে। তো অন্যের সাথে কথা বলার সময় তোমার কোনো সমস্যা হয় না, আর আমি কথা বললেই তোমার যত সমস্যা হয়, তাই না? তুমি কি আমাকে কথার পেঁচে বোঝাতে চাইছো আমি অন্যদের সাথে কথা বলা নিয়ে ব্যস্ত থাকি? না, তোমাকে সন্দেহ করার ক্ষমতা আমার নেই, কারণ আমি হলাম মূর্খ টুর্খ মানুষ। আমি কি আর এত কিছু বুঝি নাকি? আচ্ছা, ভালো থেকো, আর ঠিক মতো খাবার খেও, শরীরের যত্ন নিও। আচ্ছা ঠিক আছে, আর সবসময় ফোন দিও না কিন্তু। রাসেলের কিছু না বলেই কলটা কেটে দেয়। সুমির ব্যবহারে রাসেলের চোখ থেকে যেন অজোরে ধারায় পানি পড়তে থাকে। রাসেলকে এমন করতে দেখে ওর বন্ধু রাফি বলে, কেননা রাফি তখনই ওর কাছে আসে। দোস্ত, তুই এভাবে কান্না করতেছিস কেন? একটু আগে না তোকে ভালো দেখলাম। আরে দূর পাগল, আমি কান্না করবো কেন? আসলে আমার চোখে না একটা পোকা পড়েছে, একটু দেখ না পোকাটা বের হয়ে যায় কিনা। দোস্ত, আমি সব কিছু বুঝছি। এই পোকা তোর চোখ থেকে বের করার সামর্থ্য আমার নেই, তোকে আগে বলেছি। কাঁদতে হবে। এখন বোঝ, কেবলমাত্র তো শুরু। এ যুগে নিজের পরিবারের জন্যই কেউ এমনটা করে না, আর তুই ওর জন্য এত কিছু করছিস। দোস্ত বাদ দে এইসব, আমি ওর পড়াশোনা শেষ করতে যা খরচ আমি করেই যাব। দেখ না ও আমাকে ফাঁকি, আমি তো ওকে সত্যি আমার বউ ভেবেই এত কিছু করছি, তাই না? ওর কাছে হতে পারে আমার ভালোবাসাটা মিথ্যে, কিন্তু বিয়ের সময় সুন্দর কণ্ঠে পড়া কালেমা তো আর মিথ্যে না। এভাবে দুই বন্ধু অনেক কথা বলতে বলতেই বাসায় চলে আসে। এদিকে রাসেল ওর অতি আদরের লালটাকে 5 লাখ টাকায় বিক্রি করে দেয়, আর 1 লাখ টাকা দিয়ে দুইটা ছোট সার কিনে 4 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে, যেটা ওর বন্ধু বা সুমি কেউ জানে না। রাসেলকে প্রতি সপ্তাহে শহরে যেতে দেখে রাফি অনেক করে জানার চেষ্টা করেছে, কিন্তু রাসেল একটাই কথা বলেছে, কলিজা শহরে থাকে তাহলে ওকে তো শহরের হাওয়া খেতে যেতেই হবে। দেখতে দেখতে পার হয়ে যায় আরও কিছুদিন। সুমি বাড়িতে আসে। রাসেল গ্রামের বাইরে কাজে গেছিল। সুমি যে গ্রামে এসে সেটা জানে না। সুমি গ্রামটা ঘুরে দেখার সময় রানার সাথে দেখে। আরে সুমি ভাবি, তুমি কবে আইছো? তোমাকে তো আগে দেখি নাই। হই, আমি তোর কিসের ভাবি? একটা থাপ্পড় দিয়ে তোর সব গুলা দাঁত ফেলে দিব। শালা বেয়াদব কোথাকার। কি ব্যাপার? রাসেল তোমার স্বামী হলে নিয়ম অনুযায়ী তুমি তো আমার ভাবি হলে, তাই না? তা তোর ওই মূর্খ বন্ধু কোথায় শুনি? ওকে তো গ্রামে দেখলাম না, নাকি চুরি টুরি করে জেলে গেছে? ছি ভাবি ছি, যেই মানুষটা তোমার সুখের জন্য নিজের জীবনটাই কুরবানি দিচ্ছে, আর তুমি তাকে এইসব বলতেছো? রাসেল ওই চরে কাজে গেছে, আজকে 7 দিন হলো। ওর খবর আমরা এখনো পাইনি। জানি না বন্ধু আমার কেমন অবস্থায় আছে এখন। হোক মরলেও আমার কিছু যায় আসে না। যা সর আমার সামনে থেকে। যত সব মূর্খের দল কেন যে আমার সামনে পড়ে। মাইয়া, তুমি গ্রামের ড্রেস আপ বাদ দিয়ে শহরের হাই হিল পরে আমার সহজ সরল বন্ধুটাকে ভুলে গেলে। আরে বেইমান, তোকে তো আল্লাহ নরকেও জায়গা দেবে না। তোরে কিন্তু আমি এবার জুতো পেটা করুম। চল সর আমার সামনে থেকে। আমার খাইয়া কাম নাই ওর মতো ফকিরের বাচ্চাকে স্বামী মানুম। আর তোর বন্ধুকে বলে দিস ও যেন আমাকে বিরক্ত না করে। সুমি কথাটা বলেই সেখান থেকে হন হন করে চলে যায়। এদিকে রানা সুমি যাবার দিকেই তাকিয়ে থাকে। একটা মানুষ এতটা পরিবর্তন কিভাবে হতে পারে, তাই না? এদিকে রাসেল প্রতিদিন চলে আসে, আর সুমি সকালেই চলে যায়। রাসেল বাড়িতে এসেই আগে সুমির বাড়িতে যায়, কিন্তু ওই বাড়িতে গিয়ে সুমিকে না পেয়ে শ্বশুর শাশুড়ির এক বালতি ঝাড়ি খেয়ে মলিন মুখটা নিয়ে চলে আসে। রাস্তায় দেখা হয় রানার সাথে। কিরে দোস্ত, তুই কখন আসলি শুনি? এই তো একটু আগেই শুনে এসেছি। তা তোরা কাজে গেলি না কেন? আমাদের তার কোনো বেইমান নেই যে এত কামাই করে তাকে মানুষ করে অন্যের কাছে দিতে হবে। তোর কথার মানে তো আমি হিন্দিতেও বুঝলাম না, আর বাংলাতেও বুঝলাম না, আসলে বলিসটা কি শুনি? বুঝবিও না, কালকে তোর দেমাগি বউকে ভাবি বলে ডাক দিয়ে প্রায় বড় একটা থাপ্পড় খেয়ে নিয়েছি। সে নাকি তোর বউটা, আর তোকে বিরক্ত করতেও মানা করে দিয়েছে। রাসেল রানার মুখে সুমির সম্পর্কে এমন কথা শুনে রানার গালে একটা থাপ্পড় লাগিয়ে দেয়,
আর বলতে থাকে, রানা, তুই আমার বন্ধু বলে ভাবিস না যে সুমিকে নিয়ে যা কিছু বলবি আর আমি কিছুই বলবো না। প্লিজ সুমিকে নিয়ে আর একটু কিছু বলিস না, আমার খুব রাগ হয়। থাকতে দে না ওকে ওর মতো করে। দেখ বন্ধু, তুই আমাকে যত ইচ্ছা মার, আমি কিচ্ছু মনে করব না। তবে এটাই সত্যি, সুমি ভাবি এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। তার মনের মাঝে এখন আর তুই নেই। কি করে থাকবি তুই, যে একটা এতিম মূর্খ গরিব কৃষক? আমি জানি ওর যোগ্য আমি না, তবুও কি করব বল। এই অবুঝ মনটা যে কিছুতেই বোঝে না, ওকে বড্ড বেশি ভালোবাসি রে। রাসেল কথাটা বলি সেখান থেকে চোখ মুছতে মুছতে বাড়ি চলে আসে। আসার সময় দোকান থেকে কিছু নিয়ে আসে, যেন খেতে পারে, কেননা এখন আর রান্না করবে না। রাসেল চোখ থেকে যেন পানি সরছেই না। এদিকে সুমি বন্ধু বান্ধব নিয়ে যেন সুখের মধ্যে দিয়েই ইঞ্জিনিয়ারিং শেষ করেছে। এখন সুমি একজন নামকরা কোম্পানির বড় ইঞ্জিনিয়ার। সবাই যেন সুমিকে এক নামেই চেনে। সারা দেশে সুমির অনেক নাম ডাক। এখন আর সুমি গ্রামেও যায় না, রাসেলের সাথে কোনো যোগাযোগও করে না। সুমি ওর বাবা মাকে শহরে নিয়ে এসেছে। দোস্ত, পেপার খুললেই তো শুধু ভাবে ছবি দেখতে পাই। তার নাকি এখন অনেক দাম ডাক, আর শহরে কত বাড়ি গাড়ি করেছে। আমি অনেক খুশি রে। সুমিকে আমি ওর স্বপ্নের চূড়ায় পৌঁছে দিতে পেরেছি। আমি তো মনে হয় ওর একটা দায়িত্ব নিয়েছিলাম, আজকে আমি সফল। দোস্ত, তোর কষ্ট বুঝি আজকে 1 বছর হয়ে গেল। সুমি ভাবি তোর কোনো খবরই নিল না। এখন সে অন্য কাউকে তার জীবনসঙ্গী বানিয়েছে কিনা কে জানে। না রে দোস্ত, এটাতে পারে না। সুমি আমার ছাড়া কারোই হতে পারে না। আমাকে কালকেই ঢাকায় যাব ওকে খুঁজতে। আরে বেটা, ঢাকা কি তোর কাছে সিরাজগঞ্জের মতো ছোট একটা শহর মনে হয় নাকি? ঢাকা অনেক বড়। তুই এই গলিতে গিয়ে ওই গলিতে গিয়ে বের হবি, তবু আগের গলিতে ফিরে আসতে পারবি না। আর সেখানে খুঁজবি না কি ঠিকানা, না জানা একটা বাড়ি। আরে গাধা, সুমি তো এখন নাম করা একজন মানুষ, তাই ওকে খুঁজতে বেশি সময় লাগবে না। আমি ঠিকই ওকে খুঁজে বের করব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর গরু দুটাকে বিক্রি করে যাই কেমন? তাহলে ভালো হবে না? আবার কি হবে কে জানে। তুই ঠিক বলেছিস। আমি এখন যাই, তোরা তাহলে থাক, আমি গেলাম। রাসেল কথাটা বলি সেখান থেকে চলে যায়। এদিকে রাসেল গিয়েই ব্যাপারীকে খবর দিয়ে গরু দুইটাকে বিক্রি করে দেয়। দেখতে দেখতেই পার হয়ে যায় রাত, আর বেরিয়ে আসে দিনের সূর্যের মিষ্টি আলো। রাসেল সকাল সকাল চলে আসে সিরাজগঞ্জ এসে, বাসে উঠে বাসে বসে। রাসেলের খুব করে শুধু সুমির স্মৃতিগুলাই মনে পড়তেছে। একদিন রাসেল সুমির কোলে মাথা রেখে শুয়ে আছে, আর সুমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সুমি, তুমি বড় কেউ হয়ে গেলে আমাকে ভুলে যাবে না তো? আরে না, এই দেহে প্রাণ চলে যাবে তাও তোমাকে ভুলবো না। তোমাকে ভোলার জন্য কি আর ভালোবেসেছি? আমি খুব লাকি, একটা এতিম ছেলে হয়েও তোমার মতো এত মিষ্টি একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছি। খবরদার, আর নিজেকে এতিম বলবে না। আমি তোমার সাথে আছি না? মনে রেখো, এখন আমি তোমার জীবনের একটা অংশ হয়ে গেছি। আমাদের দেহ দুইটা, কিন্তু প্রাণ তো একটাই, তাই না? জানো। আচ্ছা তুমি বাসায় যাও এখন, নাহলে তোমার বাবা অনেক বকা দেবে। চলো, তুমি আজ আমার সাথে হাতে হাত রেখে হেঁটে হেঁটে যাবে। রাসেলের কর্নপোলা ছেদ ঘটে পাশে ছিটে বসা একটা কিউটের টিপা মিষ্টি মেয়ে ডাকে, ভাইয়া, তোমার চোখে পানি কেন? আমি আর আম্মু সে কখন থেকে লক্ষ্য করছি তুমি কান্না করছো। রাসেল কিছু বলতে যাবে তার আগেই রাইসার আম্মু মিসেস ফরিদা চৌধুরী বলে, বাবা, তুমি কিছু মনে করিও না। আসলে আমার এই ফাজিল মেয়েটা এমনই, সারাক্ষণ দুষ্টুমি করে পুরো বাড়ি মাথায় করে রাখে। আবার কারো কান্না দেখলে তার বিবরণ না শুনে ছাড়বে না। আরে আন্টি, সেরকম কিছুই না, ও তো ছোট মানুষ, তাই এমন কিছুই বোঝে না। যখন বড় হবে তখন সব বুঝে যাবে। রাসেলের কথা শুনে রাইসা ছিটে থেকে উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলে, আমি ক্লাস 5-এ পড়ি আর তুমি আমাকে পিচ্চি বলো? আমি কোন দিক থেকে তোমার কাছে পিচ্চি লাগি? ওরে বাবা, পিচ্চের তো দেখি সেই রাগ। আর তুমি তো অনেক বড়, আমি সেটা জানি না, তা পিচ্ছি? ও সরি সরি। বড় আপু, তোমার নাম কি? আমার নাম ইসরাত জাহান রায়সা। তুমি আমাকে রায়সা বলে ডাকবা। এইসব বড় আপু বললে নাক ফাটিয়ে দেব। বাবা, তুমি কিছু মনে করিও না। রাশা এমনই, ও একটুতেই সবার সাথে ভাব জমিয়ে ফেলে, একদম ফাজিলের হাড্ডি। না আন্টি, ওর সাথে কথা বলতে আমার ভালোই লাগছে। তা আপনারা কোথায় যাচ্ছেন? আসলে বাবা, সিরাজগঞ্জ আমার বোনের বাসায় গিয়েছিলাম। রাস্তায় আমাদের
গাড়িটা নষ্ট হয়ে যায়। এখন আরেকটা গাড়ি আসতে অনেক সময় লাগবে, তাই ড্রাইভারকে গাড়ির কাছে রেখে আমরা মা মেয়ে বসে উঠে চলে আসলাম। তা তুমি কোথায় যাচ্ছ? আমি ঢাকায় যাচ্ছি কাউকে খুঁজতে। আমি তার কোনো ঠিকানা জানি না, তাই বলতেও পারবো না কোথায় যাব। ও আচ্ছা, তা বললে না যে তুমি কেন কান্না করতেছো? মেয়ে দেখে এখন আমারই জানতে ইচ্ছে করছে। সেটা অনেক লম্বা কাহিনী, পরে যদি জীবনের চাকা ঘুরতে ঘুরতে আপনার সাথে দেখা হয় তখন না হয় বলবো। এখন তো প্রায় ঢাকা এসেই গেছি। আচ্ছা বাবা, সাবধানে থাকিও কেমন? আর দোয়া করি তুমি যেন তাকে খুব শীঘ্রই খুঁজে বের করে ফেলতে পারো। ঠিক আছে আন্টি, আপনারাও ভালো থাকবেন আর সাবধানে যাইয়েন। এই যে পিচ্ছি, ভালো থাকিও আর একটু দুষ্টুমি কম করিও, কেমন? রাসেলের কথা শুনে রাইসা ওর মাথায় শিং ওঠার মতো হাত দিয়ে একটা ভেঙচি কাটে, যেটা দেখে রাসেল ও ফরিদা চৌধুরী হাসতে হাসতেই যেন শেষ। এদিকে রাসেল গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করে। কোথায় যাবে কিছুই বোঝে না। পরে ওর যে ব্যবসা আছে সেখানে ওঠে নাই। কিসের ব্যবসা সেটা পরে জানতে পারবেন। এই জন্য গল্পের সাথেই থাকবেন কেমন? এত বড় শহরের অলিতে গলিতে আমি সুমিকে কোথায় খুঁজবো? দেখি নেটে ঢুকে কিছু পাওয়া যায় কিনা। রাসেল ল্যাপটপটা অন করে গুগল মামার সাহায্যে সুমির ঠিকানা বের করে নেয়। এখন আপনারা ভাবছেন রাসেল ল্যাপটপ কোথায় পেল আর চালাতেই বা কী করে পারে। তাহলে মামারা কুল থাকেন, কেননা সবে তো কফি বানাতে শুরু করেছি। স্পেশাল এখনও অনেক কিছুই আছে। রাসেল ওই দিন রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সুমির বাসা খুঁজে সেখানে আসে। কলিং বেল বাজতেই সুমি এসে দরজা খোলে আর গল্পের প্রথমে ঘটে যাওয়া কথাগুলো বলে। এখন তাহলে চলেন গল্পের আগে শুনি। রাসেল কাঁদতে কাঁদতে বাসায় চলে আসে। আজকে কেন জানি ওর চোখ কোনো বাধাই বাঁধছে না। খুব করে নিজের উপরে নিজে ঘৃণা হচ্ছে। এদিকে সাফি বাইরে চলে যায়। তাহলে সাফি হলো সুমির অ্যাসিস্ট্যান্ট আর সাথে সুমির খালাতো ভাই, ওদের সাথেই থাকে। কিরে মা, তোকে এমন রাগি দেখাচ্ছে কেন? দরজা খুললে এমন ঘটনা, কিরে মা? রাসেল এসেছিল, তাই আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। দেখ মা, ছেলেটা মনে হয় সত্যি তোকে অনেক বেশি ভালোবাসে। আর তাছাড়া তোদের তো বিয়েও হয়েছে। ওর সব পরিশ্রমের কামাই দিয়ে তোকে বানিয়েছে ইঞ্জিনিয়ার। মা, এইসব বাদ দাও তো। আমার এইসব শুনতে একদম ভালো লাগে না। ওর সাথে আমার কি মানায়? তোমার মাথায় কিছুই আসে না, তাই না? একটু বুঝতে চেষ্টা করো। ও আমার টাইম পাস ছিল। টাইম পাস? সেদিন তো রাসেল রিফাতের হাত থেকে বাঁচিয়েছিল। তুই সবার কাছে বললি রাসেল তোকে ভালোবাসে, আর তুইও রাসেলকে অনেক ভালোবাসে। তাই তোদের বিয়েও দিয়ে দিল আমাদের অমতে। বিয়ে দিচ্ছে, এটাই তো আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। তুমি বিশ্বাস করো মা, ওকে আমার একদমই সহ্য হয় না। এভাবে মামের মাঝে আরও অনেক কথা হয়। সুমির মনে রাসেলের জন্য এখন আর একটুও জায়গা নেই বললেই চলে। ওইদিকে রাসেল রাফির সাথে দেখা করে যেভাবেই হোক সুমিদের বাইরের কাজের লোকে চাকরি নেয়। সুমি, কালকে থেকে আমাদের বাড়িতে একটা নতুন ছেলে কাজের লোক আসবে। অনেক অনেক ভালো কাজ করে। আর তোদের বাড়িতেও আগে কাজ করেছে। আমাদের বাড়িতে কাজ করছে, তাহলে তো ভালোই হবে। আমাদের সব কিছুই ওর জানাই থাকবে। এটা তুই ভালো একটা কাজ করেছিস। আমি সবসময় ভালো কাজই করি, তুই তো বুঝতে চাস না। তোর চোখে তো আমি সবসময় অপদার্থ হিসেবে রয়ে গেলাম। তুই যেমন তেমনই তো রয়ে যাবি, তাই না? এখন যা, গিয়ে তোর স্বপ্নের রানীকে নিয়ে ঘুমিয়ে পড়। সুমি কথাটা বলেই রুমে চলে যায়। এদিকে সকালে রাসেল কাজের লোক সেজে সুমিদের বাড়িতে আসে। রাসেল সবার আগে এসেই সুমির জন্য এক কাপ কফি বানিয়ে সুমির রুমে আসে। রাসেল দরজা খোলা থাকার কারণে খুব সহজেই রুমের ভেতরে প্রবেশ করে। দেখতে পায় সুমি সুন্দর করে শুয়ে আছে। রাসেল মুক্ত হয়ে সুমির ঘুমন্ত চেহারাটাই দেখছে। খুব করে ভালো লাগছে রাসেলের। কে বলবে পাগলিটার মনের মাঝে আমার জন্য জমে আছে এত রাগ। কি সুন্দর করে ঘুমিয়ে আছে, আমার ঘুম হারাম করে। সুমি, তুমি যতই অত্যাচার আমার উপরে করো না কেন, তোমাকে আমি ছাড়ছি না। এই যে ম্যাডাম, আপনার সকালের একটি। সুমি কথা শুনেই ঘুম থেকে চাকনা পায়। চোখ খুলে রাসেলকে দেখতে পায়। পরে চোখটা ভালো করে ডলে আবারও সামনে তাকাতেই একটা চিৎকার দিয়ে বলে, তুই আমার রুমে কি করে আসলি? কি বলছেন এসব? আমি হলাম এই বাড়ির নতুন কাজের লোক। এই নিন আপনার গরম গরম ভেকটি। এই বলত, এই ভেলকিটা আবার কি? আমার বাপের জন্মেও তো এমন নাম শুনি নাই। আপনার বাপের জন্মে এমন কফি ছিল না,
যে সকাল সকাল উঠে ভেটটি খাবে। এটা শহরের স্টাইল বলেছে শাফি সাহেব। আরে এটা ভেল কিনা, বরং পেটটি। তোকে এখানে কাজের লোকের চাকরি কোন শালায় দিয়েছে? ওরে তো আমি খাইছি। সাফির বাচ্চা, দাঁড়া তুই, আমি আইতাছি। এই সাফি, সাফি কোথায় তুই? নাসিমা বেগম মেয়ের এমন চিৎকার শুনে তাড়াতাড়ি বাইরে চলে আসে, সাথে বাড়ির সবাই চলে আসে। এদিকে নাসিমা বেগম রাসেলকে দেখিয়ে তো নিজেও অবাক। কি রে, এত সকাল সকাল আমাকে চিল্লিয়ে এমন করে পুরো বাড়ি মাথা তুলছিস কেন? তুই ওকে এই বাড়িতে কাজের লোক হিসেবে কেন রেখেছিস শুনি? তুই তো কালকে বললি ও তোর বাড়িতে আগে কাজের লোক ছিল, তাই আমি ওকে কাজের লোক হিসেবে রেখে দিলাম। ও খুব ভালো কফি বানাতে পারে। তোর কফির আমি গুল্লি মারি। এখন ওকে বিদায় কর। ওর স্বভাব ভালো না, টাকা পয়সা চুরি করে নিয়ে পালিয়ে যায়। সুমির কথা রাসেল অনেকটাই কষ্ট পেলেও সেটা বুকের মাঝে লুকিয়ে রেখে সাফি কিছু বলার আগে রাসেল বলে, ম্যাডাম, এটা কোনোভাবেই সম্ভব না, কেননা শাফি সাহেব আমাকে কাজের লোক সাপ্লাইয়ের ওখানে 2 বছরের লিখিত দিয়ে এনেছে। হ্যাঁ সুমি, ও ঠিকই বলেছে। আমি ওকে 2 বছরের কন্ট্রাক্টে বাড়িতে কাজের লোক হিসেবে এনেছি। ওকে বের করতে গেলে এখনই অফিসের লোক এসে আমাদের হাজতে তুলবে। এই জন্য তো বলছি, এই কেস কাহিনীর ঝামেলায় না গিয়ে আমার বানানো কফিটা সুন্দর করে চুমুক দিয়ে খেয়ে ফেলেন। খাওয়ার পরে মনেই হবে না এই অপদার্থ ছেলের হাতের কফি ওইটা। সুমি, সাফি যখন ওকে এনেছে তো কি আর করার, ওকে না হয় কাজের লোক হিসাবে একটু সহ্য কর, তাহলে ভালোই হবে। তুমিও এ কথা বলতেছো? তুমি জানো না বুঝি আমার ওকে একদম সহ্য হবে না। ওকে দেখলেই পুরো চোরের মতো লাগে। রাসেলের বাচ্চা, তোর আমার বাড়িতে থাকা খুব শখ, তাই না? তুই শুধু দেখ আমি তোর সাথে কি কি করি। ম্যাডাম, এত মনোযোগ দিয়ে কি এত ভাবছেন শুনি? কফিটা তো পুরোই ঠান্ডা হয়ে যাচ্ছে। নিকুচি করি আমি তোর কফির। আমার সামনে যেন তুই কখনো না পড়িস, তাহলে তোর খবর আছে। রাসেল সুমির কথা শুনে ধীরে ধীরে সুমির কানের কাছে এসে ফিসফিস করে বলে, এই জীবন থাকতে তোমার পিছু আমি ছাড়বো না। সে তুমি আমার উপরে যত রকমের ঝড় বয়ে আনো না কেন, আমি নীরবে সবকিছুই সহ্য করে যাব। আমিও দেখব তোর সহ্য করার ক্ষমতা আল্লাহ কতটুকু দিয়েছে। আমার অত্যাচারে সহ্য করতে না পেরে আবার পালিয়ে যাস না কিন্তু। পাগল নাকি? আমি তোমার সঙ্গ ছেড়ে কোনোদিনও যাব না। ওই যে সেদিন রিপাতের হাত থেকে দেখলে না কিভাবে তোমাকে বাঁচলাম? এখানেই তোমাকে ঠিকই ছায়া দিয়ে আগলে রাখবো। তোর যত সব পাগলের দল, থাক তুই, গেলাম আমি। সুমি কথাটা বলেই সেখান থেকে হনহন করে রুমে চলে যায়। এদিকে সবাই রুমে চলে যায়। রাসেল ঠায় দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে, সুমি, তুমি কি ভেবেছো আমার টাকা এত বড় হয়ে আমাকে লাথি দিয়ে দূরে সরিয়ে দেবা আর আমি সেটা নীরবে সহ্য করব? আরে এটা ভুল, আমি সেটা কোনোদিন সহ্য করব না। আমাকে কষ্ট দেওয়ার ফল তোমাকেও হারে হারে ভোগ করতে হবে। শুধু ধৈর্য ধরো না কেন? রাসেল এসব ভাবতে ভাবতে সেখান থেকে চলে এসে সকল কাজ শেষ করতে থাকে। কাজের লোকের সাথে মিলে সকালে নাস্তা বানিয়ে ফেলে। বাড়িতে নিজের কাজ নিজেই করার কারণে এখানে কাজ করতে কোনো অসুবিধাই হচ্ছে না। সব কাজ যেন অনায়াসেই করে ফেলছে। সুমি ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে দাঁত ব্রাশ করছে বাইরে দাঁড়িয়ে থেকে, আর রাসেল টেবিলে খাবার সার্ভ করছে। রাসেলের বাচ্চা, তুই কি ভেবেছিস এমন করলেই আমার মনে তোর জন্য স্বামী হিসেবে জায়গা হবে? আরে কোনোদিন হবে না, কারণ এই মনে শুধু সুন্দর একটা ছেলের জায়গা আছে, তোর না। সুমি এসব ভাবছে আর রাসেলের দিকে তাকিয়ে আছে। এদিকে রাসেল থায় কাজ বাদ দিয়ে সুমি দিকেই তাকিয়ে দেখছে, যেটা নাসিমের বেগমের চোখ আড়াল করলো না। মেয়ে আর মেয়ের জামের এমন শুভদৃষ্টি দেখে নিজেই হেসে সেখান থেকে রুমের ভেতরে চলে যায়। একটু পরে সবাই খাবার খেতে চলে আসে। ম্যাডাম, আপনাকে আরেকটু মাংস দেই? সত্যি মাংসের ঘ্রাণটা সেই হয়েছে। রুটি দিয়ে খান, শুধু খেতেই ইচ্ছে করবে। মায়ের যদি খেতে না চাস তো চুপচাপ থাক, না হলে আমি কিন্তু তোর গাল ফাটাবো, এই আমি বলে দিলাম। সুমি, তুই ছেলেটার সাথে এমন কেন করছিস? রাসেল, তুই আমাদের সাথে বসে খা। কি বলো এসব? ওর মতো ফকিরের ছেলে আমাদের সাথে বসে খেলে আমাদের মান সম্মান কিছু থাকবে বলো? তুমি কখনো দেখেছো বাড়ির মালিক আর কর্মচারী একই সাথে খাবার খায়? রাসেল কাজের লোক তো কি হয়েছে, ও কি মানুষ না বল? ও তো আমাদের মতোই রক্তে মাংসে গড়া একজন মানুষ, তাই না? তাহলে ও আমাদের সাথে বসে খেলে দোষের কি? ওর পেটে এত দামি খাবার হজম হবে না। ওর জন্য ওই তো কালকে রাতে সেই পুরনো ভাই
ঠিকই আছে। যা গিয়ে মনের আনন্দে মজা করে পেঁয়াজ আর মরিচ দিয়ে পান্তা বানিয়ে খা। তোদের মতো মানুষের কপালে এর থেকে ভালো খাবার আমি ভাবতেই পারলাম না। আর মা, এই বাড়িতে ওকে যদি কেউ আমার অনুমতি ছাড়া ভালো খাবার দেয় তাহলে আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। সুমি কথাটা বলেই সেখান থেকে চলে যায়। এদিকে নাসিমা বেগমও আর কিছুই বলে না। সবাই খাবার খেয়ে শেষ করার পরে রাসেল সেই পুরনো ভাতই খেয়ে নেয়। পান্তার পানির থেকে রাসেলের চোখের পানি যেন বেশি পড়ল। রাসেলের এমন কষ্ট থেকে সকল কাজের লোকের চোখেই যেন পানি। এদিকে শত কষ্টের মাঝে দিয়ে পার করেছে দিন। একদিন সুমি ও শপিংয়ে যায়, সাথে রাসেলকে নিয়ে আসে, কেননা ব্যাগ বহন করতে হবে তো নাকি। ওরা একে একে সবটা ঘুরে ঘুরে দেখছে আর এটা ওটা কিনছে। সুমি অনেকগুলো ড্রেস কেনে, সাথে সবার জন্যই কেনে, কাজের লোকদের জন্য, শুধু মাত্র রাসেলের জন্য ছাড়া। রাসেল একটু ফাঁকে দাঁড়িয়ে নিজের চোখের পানিটা সবার আড়ালেই মুছে ফেলে। এদিকে সুমি, তুই সবার জন্য কিনলি অথচ রাসেলের জন্য কেন কিনলি না? ও তো আমাদের বাড়িতে কাজের লোক, তাই না? কাজের লোক, ওর জন্য ফুটপাতের পোশাক বেশি মানাবে। এত দামি পোশাক পরলে ওর আবার শরীর চুলকাবে, তখন আবার চুলকানির ঔষধ কিনবে কে? কি বলছিস এইটা? ছেলেটা কি ভাববে? সবার জন্য নতুন পোশাক আর ওর জন্য না? আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। তোর ভালো দিয়ে আমি কি খিচুড়ি বানিয়ে খাবো নাকি? আমি ওর জন্য একটা টাকাও খরচ করব না। হায় রে বেমান, এই কালো ছেলেটার টাকা এত বড় হলি আর আজকে তার জন্যই এমন করতেছস। সুমি, এর শাস্তি তোকে পেতেই হবে। এরপর সবাই একটা রেস্টুরেন্টে বসে। রাসেল গেটের সামনেই দাঁড়িয়ে আছে, কেননা সুমির করা করে বাড়ানো যেন ভেতরে না আসে। তাহলে ওকে কি করবে সেটা নিজেও জানে না, তাই বেচারা রাসেলও ভেতরে না গিয়ে বাইরেই দাঁড়িয়ে আছে। যেটা দেখে একটা ওয়েটার এসে রাসেলকে ভেতরে নিয়ে খাবার খেতে দেয়। আপনারা ভাবছেন রাসেলকে উনি এত সম্মান কেন করলো? তাহলে শোনেন, এই রেস্টুরেন্টের মালিক রাসেল। এদিকে রাসেলকে এমনভাবে দেখে কি ব্যাপার, সাফি ওই ফকিরের বাচ্চাকে ওয়েটার বাইরে থেকে ভিতরে এসে এত আদর করে খেতে দিচ্ছে কেন? আরে রাসেল, মূল্য তুই না বুঝলে কি হবে? সবাই তো আর তোর মতো বোকা না যে একই ভুল করবে। ওরা বোঝে যে রাসেলকে এতটা আপ্যায়ন করছে। তুই আসলে কি বোঝাতে চাইছিস একটু বলতো? তোর কথার মানে আমি ঠিক বুঝি না ভালো করে। তোরা তো বুঝতে হবে না, যখন বোঝার সময় হবে তখন ঠিকই বুঝতে পারবি। আমাদের খাওয়া যখন শেষ তখন চল বাসায় যাই। রাসেলেরও খাওয়া প্রায় শেষ। চল যাওয়া যাক, এমনিতেই অনেকটা সময় হলো এসেছি। তবে ওই হাঁদারামের জন্য বসে থাকতে পারবো না। ওর শেষ হলে এমনি চলে আসতে পারবে নি। ওই তো শহরের নতুন, ওকে বাসা চিনবে নাকি একা? না চিনলেই আমার কাছে ভালো। এখন কথা না বলে তাড়াতাড়ি চল, তোর কথাই আমার শুনতে ইচ্ছে হচ্ছে না কিন্তু। সুমি কথাটা বলার সাথে সাথেই সেখান থেকে সাফির সাথে চলে যায়, রাসেলকে একা রেখে। রাসেলের খাওয়া শেষ হলে সুমিকে খুঁজে কোথাও পায় না। ওইটা থেকে জানতে পারে ওরা নাকি চলে গেছে অনেক আগেই। সেটা শুনে রাসেলের মন অনেকটাই খারাপ হয়ে যায়। হায় রে বেমান রে, একটা সময় এই মানুষটার সঙ্গ ছাড়া কিছুই বুঝতি না, একটা মুহূর্ত চিন্তাও করতি না। আজকে সেই মানুষটাকেই ভুলে থাকার এত চেষ্টা। সুমি, তোকে আমি কোনোদিন ছাড়বো না, দেখে নিস। রাসেল এসব ভাবছে আর হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে। হঠাৎ রাসেলের কানে পিছন থেকে রাইসার মিষ্টি সুর ভেসে আছে। ভাইয়া, ওই ভাইয়া, কোথায় গিয়েছিলে তুমি? রাসেল রাইসার কথা শুনে পেছনে ঘুরতেই দেখতে পায় রাইসার ওর আম্মু গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আর রাইসা সেখান থেকেই ডাকছে। তাই রাসেল ওদের কাছে আসে। কি পেচ্ছি কিউটের ডিব্বা, কেমন আছো? আর পড়াশোনা বাদ দিয়ে শুধু দুষ্টুমি করলে কি হবে? ভাইয়া, তুমি খুব পচা। আমাকে পিচ্চি বলে রাগাও, আবার প্রশংসা করে মনও জয় করো। আমি এখন খুশি হব নাকি রাগ করব ভেবে পাই না, কনফিউশনে পড়ে যাই। রাইসার এমন কথা শুনে রাসেল আর রাইসার আম্মু যেন হাসতে হাসতে শেষ। রাসেল, দেখেছো পিচ্চিটা কত দুষ্ট? এই সারাক্ষণ এভাবে পুরো বাড়ি মাতিয়ে রাখবে, তা বাবা এভাবে চিন্তিত মনে কোথায় থেকে আসলে? আন্টি, আসলে আমি একটা বাড়িতে কাজের লোকের চাকরি নিছি, এখন তাদের সাথে একটা শপিং মলে গেছিলাম, তো তারা আমাকে রেখেই বাসায় চলে গেছে। কি বলো তুমি? কাজের লোকের কাজ করো? সেদিন আমাকে বললেই তো আমি কোনো
তোমার জন্য ভালো একটা চাকরি জোগাড় করতে পারতাম, তাই না? সেটা হয়তো পারতেন, কিন্তু আমি তো আমার সেই প্রিয় মানুষের মুখটা সারাক্ষণ দেখতে পারতাম না। রাসেল, তোমার মুখে কথাটা শুনে আমি এমনি এড়িয়ে যাচ্ছি। একটু ভালো করে সবটা খুলে বলো তো, আসলে হয়েছেটা কি? আচ্ছা তাহলে শোনেন আমার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা। রাসেল তখন ওর সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা মিসেস ফরিদা চৌধুরীকে খুলে বলে, যেটা শুনে মিসেস ফরিদা চৌধুরীর চোখের কোণায় পানি জমে যায়। কি ব্যাপার আন্টি, আপনি আমার কষ্টের কথা শুনে কাঁদছেন কেন? আমি তো এই জন্য বললাম না শোনাই ভালো। না রে, একটা মানুষ এমনটা কিভাবে করতে পারে? আমার তো মাথায় আসছে না। মানুষ এতটা স্বার্থপর কিভাবে হতে পারে? সেই মানুষটা দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করলো তার জন্য, আর আজ সেই মানুষটাকেই ভুলে যাচ্ছে। আন্টি বাদ দিন, আর আপনারা থাকেন, আমি যাই। বাসায় যাওয়ার দেরি হলে আবার বকাবকি শুরু করে দেবে। আচ্ছা বাবা, ঠিক আছে, সাবধানে যাস। আর এই কার্ডটা রাখো, কোনো সমস্যা হলে আমার বাড়িতে চলে আসিস। ইনশাআল্লাহ তোর দিকে সাহায্য হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব যতটা পারি। আন্টি অনেক অনেক ধন্যবাদ, আপনার কথা শুনে অনেক খুশি হলাম। এই যুগে মানুষ এমনিতেই কাউকে সাহায্য করে না। আচ্ছা ভালো থাকেন, পিচ্চি বাই। বাই কালো ভূত ভাইয়া। রে পিচ্চি, আমি যে কালো ভূত সেটা তুই কিভাবে জানতে পারলি শুনে? আহ, আমি তোমাকে আগে থেকেই চিনি। তুমি হলে এফবিআইডি স্টোরি রাইটার রাসেল আইডির ওনার, যার নিকনেম হলো কালো ভূত। আর তোমার সাথে আমার ফ্রেন্ডও আছে। ওরে পিচ্ছি, তুই তো তাহলে আমার বিষয়ে সব কিছু জেনে একেবারে পিএইচডি করে ফেলেছিস। হ্যাঁ হ্যাঁ আম্মু, চলো তো। এই ফাজিল ভাইয়া আমাকে পিচ্ছি বলে শুধু রাগিয়ে দেয়। দোয়া রইলো ওর বউ যেন অনেক কটকটি হয়। রায়সা, এটা দোয়া নাকি আশীর্বাদ? মানুষ কাউকে এমন দোয়া করে নাকি? এমনিতে রাসেল বউ নিয়ে জ্বলে মরতাছে। এভাবে কথা বলে ওরা সেখান থেকে বাসায় চলে আসে, আর রাসেলে খুঁজে খুঁজে সেই বাসার দিকেই আসে। এদিকে সুমিকে একা আসতে দেখে কি রে সুমি, তোদের সাথে রাসেলও তো গেল, তাহলে ওকে কোথায় রেখে আসলি শুনি? মা, আমরা কারোর জন্য বসে থাকতে পারবো না। আর তোমার যদি ওর জন্য দরদ উতলায় ওঠে তো গিয়ে খুঁজে নিয়ে আসো, কেমন? আমার কানের কাছে বলিও না কিন্তু। মারে, ছেলেটা এই শহরে নতুন, তেমন কিছুই চেনে না হয়তো। এখন যদি আমাদের বাড়িটা খুঁজে না পায় তাহলে কিভাবে আসবে? আমি তো চাই ও আমার বাড়িতে এই জন্মে আর খুঁজেও না পায়। ওই আমার জীবন থেকে দূর হয়ে গেলে আমি ফকিরকে 100 টাকা দিতাম। এই টাকার দোয়াতে কি আর আমি আপনার জীবন থেকে সরে যাব নাকি? একটু বেশি টাকা দিতে চাইলে আল্লাহ তাও আপনার কথা শুনতো। সুমির কথা শুনে রাসেল দরজার কাছে দাঁড়িয়ে উপরে কথাটা বলে, যেটা শুনে সুমির রাগে গজগজ করতে করতে বলে, উফ, শালার হনুমান ঠিকই খুঁজে খুঁজে আমার বাড়ি চলে আসছে। ওই, তোকে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে এত যত্ন করে খাওয়ালো কেন? হুম, দেখে তো মনে হচ্ছিল তুই ওই রেস্টুরেন্টের মালিক। মালিক না হতে পারি, কাস্টমার তো নাকি। হতে পারে আমার পকেটে টাকা নেই, তাই বলে কি আর ওরা খাবে না নাকি? ওরা মানুষের কষ্ট বুঝতে পারে, ওদের মনটা না পাথরের তৈরি, কোনো জিনিস না বড়লোকদের মতো। দেখছেন না, ওইটা শহরের নামে দামি একটা রেস্টুরেন্ট হওয়া সত্ত্বেও সবাই খাবার খেতে পারে, ধনী গরিবের কোনো পার্থক্য নেই। আর সব থেকে বড় কথা, ওই রেস্টুরেন্টের ম্যানেজারের থেকে শুরু করে সবাই গরিব ঘরের লোক। তাহলে গরিবকে দেখে সম্মান তো করবেই, তাই না? বাবা, এমন ভাবে বলছিস যেন তুই একেবারে ওই রেস্টুরেন্টের উপরেই পিএইচডি করে এসেছিস, তাই না? শালা মূর্খের বাচ্চা, দূর হ আমার চোখের সামনে থেকে। আসলে আমি সেখানে ওদের সাথে কথা বলে সবটা জেনেছি, তো তাই বললাম। রাসেলের কথা শুনে সুমি রাসেলের গালে একটা ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় আর বলতে থাকে, তোর সাহস কি করে হয় আমার সামনে দাঁড়িয়ে আবার মুখে মুখে জবাব দেওয়ার? এমন ফুল যেন কখনো না দেখি, তাহলে তোর জীব আমি কেটে নিব কইলাম। ম্যাডাম এমন কেন করছেন? আমি গরিব বলে কি মানুষ না? আমার শরীরে কি রক্ত মাংস নেই? আমার কি কোনো চাহিদা থাকতে পারে না? না পারে না, ফকিরের বাচ্চা। তোদের আবার কিসের চাহিদা? তোদের মতো নুন আনতেই পান্তা ফুরায়, তাদের চাহিদা কিভাবে আসে? ম্যাডাম আমাদের মতো গরিবরা না নিজের মনের মতো চাহিদাকে গলার টিপে হত্যা করে অন্যের চাহিদাকে পূরণ করতে ব্যস্ত হয়ে পড়ি। কখনো স্বার্থের পিছনে ছোটার কথা ভাবিও না, কিন্তু আফসোস সেই স্বার্থপর মানুষরাই উপকারের কথাগুলো ভুলে যায়।
রাসেল কথাটা বলেই চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে যায়। এদিকে সুমি ঠায় দাঁড়িয়ে আছে। রাসেলের কথা শুনে যেন মনের কোণে আগুন জ্বলে উঠেছে, কেননা ও তো ভালো করেই জানে রাসেল কথাগুলো ওকেই বলেছে। মারে, ছেলেটাকে এভাবে কষ্ট দিস না। ওকে সেইটা হয়তো অন্যরা জানে না, তবে তুই তো ভালো করে জানিস ও তোর কি হয়। নাসিমা বেগমের মুখে এমন কথা শুনে সাফি একটু অবাক হয়ে যায়, আর অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করে সেখানে সাফিও সবটা জানে, কেননা রাসেল সবটাই বলেছে। আন্টি, রাসেল সুমিরকে আমি তো সেটাই বুঝতে পারলাম না। আরে আমি তো বলছি রাসেল আমাদের বাড়িতে কাজের লোক ছিল, তখন থেকেই তো সুমি ওকে চেনে, তাই বললাম। ও আচ্ছা, বুঝলাম। তবে আমার মাথায় একটা কথা কিছুতেই ঢোকে না। সবাই সুমিকে জিজ্ঞেস করো বিবাহিত নাকি অবিবাহিত, আর অবিবাহিত হলে বিয়ে কবে করছে, কিন্তু সুমি কিছুই বলে না। এর কারণ কি? আয়, তোর কারণ আমি বুঝিয়ে দিই। তোর সাহস কত বড়, আমার সামনে এমন ভাবে কথা বলিস? না বাবা, দরকার নেই। আন্টি আমি বাইরে গেলাম, পাগলি খেয়ে পেয়েছে, যখন তখন ঝড় আসতে পারে। এই, কোথায় যাচ্ছিস? দাঁড়া, তোর কথার উত্তর আমি দিচ্ছি। নিয়ে যা তোর জবাব, শালা হারামি। মারে, তুই এখন হয় ছেলেটাকে কষ্ট দিয়ে খুব আনন্দ পাইতেছিস, কিন্তু এক সময় এমন একটা সময় আসবে যেদিন তুই রাসেলের জন্য খুব করে কান্না করবি। সেদিন হাজার কষ্টের মাঝেও রাসেলকে পাশে পাবি না। মিলিয়ে নিস কথাটা। মা, তুমি কি বলছো এসব? আমি কান্না করব, তাও আবার ওর মতো ফকিরের বাচ্চার জন্য? আমি জীবনেও কাঁদবো না। ওকে আমি ব্যবহার করেছি এই পর্যন্ত আসার জন্য। আমার ওকে ব্যবহার করা শেষ, আর কাজও শেষ। ওকে আমি আর পাশে চাই না। দয়া করে ওর কথা আমাকে আর বলো না, বলে দিলাম। নাসিমা বেগম আর কোনো কথা না বলেই সেখান থেকে রুমে চলে আসে, আর সুমিও সেখান থেকে রুমে চলে আসে। রাসেল বাইরে এসে কিছু একটা কাজ করে আবারও বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই দেখে সুমি সোফায় বসে একটা ড্রয়িং করতেছে। রাসেল গিয়ে ওর পাশে দাঁড়িয়ে ড্রয়িংয়ের দিকে তাকিয়ে বলে, ম্যাডাম, এখানে কিন্তু এইরকম ডিজাইন করলে জিনিসটা অনেক ভালো লাগতো। রাসেলের কথা শুনে সুমি বড় বড় চোখ করে তাকিয়ে অবাক চোখে বলে, জীবনে তো কোনোদিন স্কুলের বারান্দায় যাস নাই, আর এখন আমাকে বলতেছিস ড্রয়িং এ চেঞ্জ করতে? ওই ড্রয়িং এর মানে কি তুই জানিস? আরে না, আমি আসলে এখানে দেখে এমনটা মনে হলো তাই বললাম, আমি তো জানি না এটা কি। ঠিক আছে, এখন কোথা থেকে আসলি শুনি? সেই যে বাড়ি থেকে গেলি, পরে তো তোকে দেখলাম না। আসলে বউ তো আর আমার মনটা বুঝলো না, তাই একটু বাইরে গেছিলাম পড়ি খুঁজতে। এভাবে আর কতদিন থাকবো, বাচ্চার বাবা তো হতেই হবে, তাই না? রাসেল কথাটা বলি সেখান থেকে এই রুমের দিকে চলে যায়, আর এদিকে সুমির রাগে ফুসতেছে আর বলতে থাকে, শালা সাহস কত বড়, আমার সামনে দাঁড়িয়ে বলে কিনা অন্য মেয়েকে খুঁজতে গেছে। ওর বাচ্চার বাবা হওয়ার খুব শখ। রাসেলের বাচ্চা, তোর আমি কেটে দিব, তাহলে আর বাচ্চার নামও খুঁজে আনবি না। আইছে অন্য মেয়ের সাথে প্রেম করবে ঘরে বউ রেখে। সুমি নিজে নিজে এইভাবে কথা বলতেছে আর রাগে ফুসতেছে, কেননা সুমি এখন একটু একটু করে রাসেলকে ভালোবাসতে শুরু করেছে। আর মেয়ে মানুষ কাউকে যদি বিশ্বাস নাও করে, তার সামনে অন্য মেয়ের কথা বলবেন তো দেখবেন কেমন জ্বলে আর রুচির মতো ফলে। এভাবে দেখতে দেখতে পার হয়ে যায় অনেকগুলো দিন। একদিন রাসেল একটা কাজ শেষ করে বাইরে থেকে আসতেছে, ঠিক তখনই কিরে রাসেল, আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিস তবুও বাড়ির উপরে উঠতেছিস না, এটা কেমন কথা শুনি? ও আন্টি, আসলে আমি খেয়াল করিনি যে এটা তোমাদের বাড়ি। আসলে আমি তো সবসময় নানান ধরনের টেনশনের মধ্যে হান্দাই থাকি। সেটা না হয় বুঝলাম। এমন আমার বাড়িতে তোর পায়ের ধুলো দিয়ে বাড়িটাকে একটু ধন্য করে দে কেমন? কি যে বলো না, আমার মতো ছোট্ট মানুষের পায়ের ধুলা পেয়ে এত বড় বাড়ি ধন্য হবে, ভাবতেই অবাক লাগে আমার। এই তো, কথা না বলে তাড়াতাড়ি আয় তো। তোর আঙ্কেলও বাসায় আছে, রাশের সাথে দুষ্টুমি করতেছে মনে হয়। আচ্ছা চলো তাহলে, আমি ভালো করে জানি বাড়ির ভিতরে না নিয়ে আমাকে যেতেই দিবে না। তুমিও তো দেখি এমন অনেকই কিছু বুঝে গিয়েছ। তা সকালে কি খেয়েছিস নাকি এখনো না খেয়ে আছিস শুনি? না খাইছি, এখনো কি আর না খেয়ে থাকা যায় বলো? তা তোমরা কি খেয়েছো নাকি? এভাবে কথা বলতে বলতে রাসেল ফরিদা বেগমের সাথে বাড়ির ভেতরে চলে আসে। রাইসা রাসেলকে দরজা দেখিয়ে বলে, আরে ভাইয়া
তুমি আমাদের বাড়িতে? আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে শুনি? এই পিচ্ছি, তুই দেখিস না প্রতিদিন যে দিক থেকে সূর্য ওঠে, আজকেও ঠিক সেই দিক থেকেই সূর্য উঠেছে। বাবা তুমি বলো, আমি কোন দিক থেকে পিচ্চির মতো দেখতে লাগে? এই ভাইয়া আমাকে শুধু পিচ্চি বলে রাগায়, আবার কিউটের টিপ্পা বলে পটায়। আমি কনফিউশনে পড়ে যাই, আসলে রাখবো না খুশি হব? রাইসার আমার কথা শুনে সবাই হাসবে না কাঁদবে কিছু যেন বুঝতেছে না। তবু রাইসার বাবা মিস্টার নূর হোসেন সাহেব বলে ওঠে, তাই নাকি? এই ছেলে, তুমি ওকে পিচ্চি বলো কেন? ওকে বলবা হলো গিয়ে বুড়ি। ও বুড়ি মানুষের মতো কথা বলে পাকা পাকা। নূর হোসেন সাহেবের কথা শুনে রাইসা তো রাগে মনে হয় ফুলতেছে। এমনিতেই কিউটে টিপ্পা, তার উপরে রাগে মুখটা লাল করে ফেলেছে। বাবা তুমিও ভাইয়ার দলে যোগ দিলে? তোমরা কেউ ভালো না, তোমরা সবাই অনেক অনেক পচা। যাও, তোমাদের সাথে আমার কোনো কথা নেই। পিচ্ছি দেখ, তোর জন্য আমি কি নিয়ে এসেছি। তবে রেগে থাকলে আমি কিন্তু সেই জিনিসটা পাশের বাসার নিধিকে দেবো। নিধিকে দিতে হবে কেন? আমি কি রাগ করে আছি নাকি? আমার রাগ তো জিনিসের নাম শুনেই শেষ হয়ে গেছে। এখন দাও জিনিসটা আগে। রাসেলের পকেট থেকে রাইসার পছন্দের চকলেট বের করে দেয়। রাইসা খুশি হয়ে রাসেলকে জড়িয়ে ধরে। এই তো তুমি আমার মিষ্টি ভাইয়া। রাইসা সেখান থেকে দৌড়ে রুমে চলে যায়। এদিকে সবাই হাসতেছে আর ফরিদা চৌধুরী বলে, রাইসার বাবা, সেদিন তোমাকে রাসেলের কথা বলেছিলাম না? এই হলো সেই রাসেল। রাসেল, তোমার জীবনের কালো অতীত শুনে আমি নিজেই তো 3 ঘন্টা কান্না করেছি। জানি না তোমার মনের অবস্থা শক্ত কিভাবে থাকে। আঙ্কেল, আমার তো সেই ছোট্ট থেকেই কষ্ট সহ্য করতে করতে অভ্যাস হয়ে গেছে, তাই আর কিছু মনে হয় না এইসব কষ্টের কথা মনে হলে। রাসেল, তোমার গলায় যে লকেটটা আছে সেটা খুলে দাও তো। লকেটটা আমার খুব চেনা চেনা লাগছে। ও এইটা এটা তো ছোটবেলা থেকেই আমার গলায় আছে। জানি না এটা কিসের বা কেন আমার গলায়। এই নিন আঙ্কেল। রাসেল গলা থেকে লকেটটা খুলে চৌধুরী সাহেবের হাতে দিতে দিতে উপরে কথাটা বলে। এদিকে চৌধুরী সাহেব লকেটটা খুলেই তো হবা, কেননা এটা যে তার সেই হারিয়ে যাওয়া ছেলের গলায় থাকা লকেট। ফরিদা, এটা তো সেই লকেট যেটা ছোটবেলায় রাসেলের গলায় পরানো ছিল। কি বলো তাহলে? রাসেল কি আমাদের সেই হারানো রাসেল? রাসেল, দেখি তোর ডান পায়ের হাঁটুর উপরে একটা কাটা দাগ আছে নাকি? আছে তো, আমি সেটা জানি। আর এই দেখো। ফরিদা চৌধুরী আর কিছু না বলে রাসেলকে জড়িয়ে ধরে। আর চৌধুরী সাহেবও তারা ছেলেকে এভাবে ফিরে পাবে কখনো কল্পনা করতে পারেনি। রাসেল, আমার সিরাজগঞ্জে যমুনা নদীতে নৌকা করে ঘুরতে গিয়েছিলাম। বিকাল সময় এমন ঝড় উঠে যে পুরো নৌকা ডুবে যায়। তুই আমার হাতের থেকে কখনো ছুটে যাস আমি বুঝতেই পারিনি। আমার অনেক কষ্ট তীরে পৌঁছাতে, কিন্তু তোর অনেক খুঁজেও পাই না। অনেক খুঁজেছি, এমনকি সেদিন থেকে প্রতিদিন আমরা নদীর ধারে গিয়ে বসে থাকতাম, কারণ তোর দেখা যদি পাই, কিন্তু আফসোস কখনো পাইনি। দেখেছো মা, নিয়তের কি খেলা। আমি তোমাদের সন্তান হয়েও জীবন কাটিয়েছি একটা এতিমের মতো করে। কোনোদিন বাবা মায়ের ভালোবাসা তো দূরেই থাক, সকলের অবহেলা ছাড়া কিছুই পাইনি। বাবা আয়, আমার বুকে আয়, তোকে আর কষ্ট পেতে হবে না। আমরা হলাম এই শহরের ধনীদের মাঝে একজন, আর তুই কি গরিব? কষ্ট করে হতে পারে না। রাসেল, তোর আর ওই বাড়িতে কাজ করতে হবে না। তুই আজকে থেকে বাড়িতেই থাক আর আমাদের অফিস দেখাশোনা কর, কেমন? কি বলো? আমি জীবনে প্রাইমারি স্কুলের গন্ডি পেরিয়ে হাই স্কুলের বারান্দায় যাইনি, আর তুমি বলছো অফিস করতে? আমি 10-5 পাস করেছি। তাতে কি হয়েছে? তোর বাবা আছে না তোকে কাজ দেখিয়ে দেওয়ার জন্য। তুই ছোট থেকে অনেক মেধাবী ছিলি, সেটা আমরা জানি। মা, তোমার বৌমার মন জয় না করে আমি এখানে থাকতে পারবো না। তবে আমি মাঝে মাঝে এসে তোমাদের সাথে দেখা করে যাব, কেমন? তুই শুধু একবার বল, আমি ওই ইঞ্জিনিয়ার বৌমাকে তোর পায়ের নিচে এনে ফেলবো। বাবা, সেটা করলে তো আমি ওর শরীরটা পাবো, ওর মন তো পাবো না। আমার তো ওর ওই মনটাকেই দরকার। আচ্ছা, তোর কাছে যেটা ভালো মনে হয় সেটাই কর। আমরা তোর পাশে সব সময় আছি, এটা ভুলে যাস না। এইভাবে অনেক কথা হয় ওদের মাঝে। রাইসা ওর ভাইকে পেয়ে সেই খুশি। এদিকে সবাই একসাথে খাওয়া দাওয়া করে। এদিকে সকাল থেকে সুমি রাসেলকে দেখতে না পেয়ে কি ব্যাপার মা? ফকিরের বাচ্চাটাকে আজকে
বাসায় দেখছি না যে। ওই কাজ বাদ দিয়ে কোথায় গিয়েছে আড্ডা মারতে শুনি? এই তো রাসেলের জন্য আমার অহংকারী মেয়ের মনে একটু একটু করে প্রেমের ফুল ফুটতে শুরু করেছে। না রে মা, আমি তো সকাল থেকে রাসেলকে দেখিনি, জানি না কোথায় গেছে। শালা ফাঁকিবাজ, সব সময় কাজে শুধু ফাঁকি দিবে। এদের কাজে রাখাই ভুল। আজকেই আসুক, তারপর দেখো আমি কি করি। সুমি কথাটা বলে সেখান থেকে রুমে চলে আসে। এদিকে বাইরে থেকে যতই রাগ দেখাক না কেন, ভেতরে ভেতরে রাসেলের জন্য মনটা খুব করে কষ্ট পাচ্ছে না দেখতে পেয়ে। ইস, পাগলটা যে সকাল সকাল কোথায় গেল? ওই কি বোঝে না ওকে না দেখলে আমার ভালো লাগে না? বাইরে যতই রাগ দেখায়, ভিতরে তো আর রাগকে পুষে রাখতে পারি না। রাসেল, তুই আজকে আয়, তারপরে দেখ কি করি। বাড়িতে না বলে তুই উধাও হয়ে যাস। এদিকে রাসেল ওর বাবা বা বোনে থেকে বিদায় নিয়ে চলে আসে। আসার সময় ওর মা ওর হাতে একটা মোবাইল ধরিয়ে দিয়েছে। রাসেল নিতে চায়নি, তবুও জোর করে দিছে। আর রায়সা শিখিয়ে দিছে কিভাবে চালাতে হয়। রাসেল বাড়ির ভেতরে প্রবেশ করে দেখতে পায় সুমির রাগী চোখে দরজা থেকে তাকিয়ে আছে। কি ব্যাপার মহারানী, আজকে এত রেগে আছো কেন? আর বারবার দরজার দিকেই কেন তাকিয়েছো? আমার মাথায় তো কিছু ঢুকছে না। রাসেল একটু সামনে আসতেই সুমি কটকট কণ্ঠে রাসেলকে ডেকে বলে, এই, তুই সকাল সকাল সবাইকে না বলে কোথায় চলে গিয়েছিলিস? আরে বাস, আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে বুঝলাম না। তুমি আমার সাথে আগ বাড়িয়ে কথা বলতেছে, আর আমি একটু বাইরে গেছিলাম সকালে নাস্তায় তৈরি করে রেখেই। বাইরে গেছিস ভালো কথা, বাইরে গেছিস ভালো কথা। তো কাউকে বলে গেলে কি তোর খুব সমস্যা হতো? আমার জন্য কি ওর কেউ ভাবে নাকি যে আমি তাকে বলে যাব? আমার কি ভাবার মানুষ আছে নাকি? বাবার মানুষ আছে কিনা সেটা হয়তো বাইরে থেকে দেখা যায় না, তবে ভিতরে ভিতরে তো থাকতেও পারে, তাই না? হয়তো থাকতে পারে, তবে সেটা আমি তো জানি না, তাই কাকে বলে যাব? আর আপনাদের কাউকেই তখন পাইনি, সরি ম্যাডাম। সরি বলতে হবে না, তুই অন্যায় করেছিস, সেইটা শাস্তি তোকে পেতেই হবে, বুঝলি? আমি সেই ছোটবেলা থেকেই কারোর হাতে না কারোর হাতে শাস্তি পেয়েই আসতেছি, এখন নতুন করে আর কি বা শাস্তি পাবো বলেন? আজও মনে পড়ে আপনজনের হাতেই সেই শাস্তিটা। রাসেল কথাটা বলেই সেই ভাবটার গইলে হারিয়ে যায়। রাসেল একদিন সুমির কথা না শুনে দূরে কোথাও কাজে গেছিল, যার কারণে সুমি রাসেলকে পাক্কা 5 দিন দেখতেও কথা বলতে পারেনি। রাসেল যেদিন বাড়িতে আসে সেদিন রাস্তায় সুমির সাথে দেখা। দোস্ত, ওই যে তোর লাল বাঘিনী তোর দিকে যেভাবে চোখ বড় করে তাকিয়ে আছে, না জানি আজকে তোকে কি করবে, আল্লাহ জানে। দোস্ত, তোরা আমার বন্ধু নাকি শত্রু? হ্যাঁ, আমাকে একটু সাহস দেওয়ার পরিবর্তে তোরা আরো ভয় পাইয়ে দিচ্ছিস। কি করবো বল, দেখছিস না কত ভয়ঙ্কর ভাবে তোর দিকে তাকিয়ে আছে পথ আটকিয়ে। এখন চল, আমরা তোর সাথে আছি। যাক দোস্ত, অনেকটাই সাহস পেলাম তোদের কারণে, কিন্তু আবার পালিয়ে যাইস না কইলাম। আরে না, পালিয়ে যাব না, চল। তারপর ওরা সুমির সামনে আসতেই সুমির রাগী কণ্ঠে বলে ওঠে, এই রাফি ভাইয়া, তোমরা যাও গা, তোমার বন্ধুর ক্লাস নিব আমি। আচ্ছা ভাবি, তুমি সুন্দর করে বন্ধুকে ABCD ক খ গ ঘ পড়তে থাকো, আমরা বরং নিজেকে বাঁচিয়ে নেই, কেমন? বন্ধু ফিরে আসলে আবার দেখা হবে। তোরা সবাই বন্ধু নামের কলঙ্ক, আমাকে ডাইনির হাতে একা ফেলে চলে গেলি। এই, তুই কি বলি? আমি ডাইনি, তাই না? দাঁড়া, তোকে আমি ডাইনি বলা শিখাইতাছি, আমাকে ডাইনি বলা। জানো আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দাও না সোনা। আচ্ছা, এইটার জন্য না হয় তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু তোর সাথে আমার 5 দিন দেখা হয়নি। এই 5 দিন আমার ঘুমবিহীন রাত কেটেছে, তোর চিন্তায় বালিশ পিটিয়েছি। আহারে বউ গো, আমার কত কষ্ট পাইছে। আইসো, তোমার মুখে জমে থাকা ঘামটা আমার গামছা দিয়ে মুছে দেই। পাম দিয়ে লাভ নেই, আজকে আমি কিছুতেই ভুলতেছি না। এখন তুমি এখানে 100বার কান ধরে উঠবোস করবা। এতবার একটু কম করা যায় না সোনা? এমনিতেই কাজ করে পায়ে অনেক ব্যথা হয়ে আছে। তোমাকে আমি কাজে যেতে মানা করেছিলাম, তুমি তবুও গেছো অসুস্থ শরীর নিয়ে। এখন আমার কথা না শুনে কথা বলবা তো 10টা করে বাড়বে কিন্তু। না না, এর বেশি দরকার নেই, আমি 100টা করতেই শেষ হয়ে যাব মনে হয়। রাসেল কথাটা বলেই কান ধরে উঠবাস করতে থাকে। সুমি নিজে দাঁড়িয়ে থেকে রাসেলের চারপাশে একটা লাঠি নিয়ে ঘুরছে আর গুনতি করতেছে। আশেপাশের মানুষ দেখে হাসতেছে, কেননা সবাই জানে রাসেল আর সুমির প্রেমের কথা, আর ওরা যে স্বামী স্ত্রী এটাও সবাই জানে।
রাসেল তখন 50টা দিয়ে কাঁপতে শুরু করেছে। তখনই সুমি রাসেলকে জড়িয়ে ধরে বলে, হবে না, এখন চলো। তোমার অনেক কষ্ট হয়েছে আমি জানি, তবে আমার কষ্টের কাছে তোমার এইটুকু কষ্ট কিছুই না। জান, তুমি তো আমার লক্ষ্মী বউ, সোনা পাখি, চলো বাসায় যাই। তারপর রাসেল আর সুমি বাসা দিকে চলতে থাকে। এদিকে রাসেলকে এমন ভাবনায় মিলিন হতে দেখে সুমি বলে, ওই, তুই কোথায় হারিয়ে গেলি? দেখছিস না আমি তোর সাথে সেই কখন থেকে কথা বলেই যাচ্ছি। ও, আসলে সেই পুরোনো দিনের স্বাস্থ্যের কথাটা মনে করি নিজেই একটু হাসলাম। কত না সুন্দর ছিল সেই দিনগুলো। ছিল না কোনো অভিমান, ছিল না কোনো রাগ, ছিল শুধু ভালোবাসা। এই যা, তোর এইসব শোনার টাইম আমার নেই। গিয়ে আমার জন্য 1 কাপ কফি করে আন, আর তোর জন্য 1 কাপ করে আনিস, কেমন? আমার জন্য কফি কই? কোনোদিন তো 1 কাপ রং চাও খেতে কর নাই, আজকে হঠাৎ বলছেন যে কাহিনী কি? আরে বলিনি তো কি হয়েছে, এখন তো তোকে বলছি কফি করে আনতে। যা, করে নিয়ে আয়। মানুষের মন সবসময় এক থাকে না, বুঝেছিস? হনুমান কোথাকার। আচ্ছা, তোর হাতে আইফোন আসলো কি করে? ও, এটা আমাকে একটা আঙ্কেল দিছে। ওনার মেয়ে আমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে, আমার সাথে কথা বলতে পারে না, তাই জোর করে এই ফোনটা দিছে। আবার পিচ্চিটা আমাকে শিখিয়েও দিছে কি করে চালাইতে হয় এটাকে। ও আচ্ছা, ভালোই হয়েছে। এই ফোন অনেক দামি, তাই সাবধানে রাখিস, না হয় সন্ত্রাসীরা তো ওকে আটকে রেখে ফোন নিয়ে যাবে। এই ফোন গরিবরা ব্যবহার করে না, বলতে তাদের তো কেনার সামর্থ্যই থাকে না। কি বলেন, এই ফোনের জন্য আমার জীবন চলে যেতে পারে? তাহলে ম্যাডাম, এটা আপনি ব্যবহার করেন, আমাকে না হয় একটা ছোট্ট মোবাইল কিনে দিয়েন। না, তুই ওটাই ব্যবহার কর, কেননা ওই ফোন তোর হাতে না থাকলে তারা ভাবে তুই ফোনটা বেচে গাঁজা খেয়েছিস, সেটা আমি চাই না। এখন যা, কফি বানিয়ে নিয়ে আয়। রাসেল আর কিছু না বলে সেখান থেকে সোজা রান্নাঘরে এসে কফি বানাতে শুরু করে। আর এদিকে রাসেলের এমন কাণ্ড দেখে সুমি যেন হাসতে হাসতে শেষ। নিজেই মনে মনে নিজের সাথে কথা বলতেছে। পাগলটা সেই দিনের কান ধরে উঠবোস করার কথা এখনো মনে রেখেছে। আমার তো সেটা এখন আর তেমন মনেই নেই। আসলেই পাগলটা কিছুই বোঝে না। রাসেল কিছু সময় পরে 2 কাপ কফি করে এনে সুমির সামনে দাঁড়িয়ে বলে, এই নিন ম্যাডাম, আপনার পছন্দের গরম গরম কফি, খেয়ে আমাকে ধন্য করেন। দে, আর তুই এটা খা, ওইটা তোর জন্য। আল্লাহর কাজ। ঠিক সেই সময় সুমির মা ওইখানে চলে আসে। এখন রাসেল কিভাবে কফি খাবে, তাই সুমির মাকে কফিটা দিয়ে দেয়। এদিকে সুমির ব্যাপারটা বুঝতে পেরে ওর অর্ধেক শেষ করা কফি রাসেলের দিকে এগিয়ে বলে, কি কফি বানিয়েছিস সেটা? এই নে তোর কফি, তুই খা, আমার সামনে শেষ করবি সবটা, না হলে তোর খবর আছে। কোনো কাজ ঠিকভাবে করিস না। সুমি, কফিটা একদম সেই হয়েছে। তাহলে তুই এমন করে বলছিস কেন শুনি? আসলে তোর মুখের রুচি বলতে কিছুই নেই। আমার মুখে রুচি নেই বলেই তো ওকে খেয়ে রুচি বানাতে বললাম। সুমি কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর রাসেল মনের সুখে সুমির ঠোঁটের স্পর্শ করা জায়গায় চোট লাগিয়ে কফির মগে চুমুক দেয়। সুমি সিঁড়িতে দাঁড়িয়ে দেখে কেঁপে ওঠে আর ঠোঁটের কোণে মুচকি একটা হাসি এনে মনে মনে বলে, দুষ্টু একটা আমার ঠোঁটের করা স্পর্শ নিয়ে মনের সুখে রোম্যান্টিক মুডে কফি খাচ্ছে। আমার বুঝি লজ্জা করে না? পাগল, কিছুই বোঝে না। সুমি কথাটা বলেই সেখান থেকে সোজা রুমে চলে যায়। আর এইদিকে সুমির মা রাসেলকে ডেকে বলে, রাসেল, এভাবেই চলতে থাকো, তাহলে সুমি তোমার হবেই হবে। এখন সুমি কিন্তু একটু একটু করে তোমার প্রতি দুর্বল হতে শুরু করেছে। দোয়া করবেন শাশুড়ি মা, আমি যেন আপনার মেয়ের মনের গহীনে চাপা পড়ে থাকা আমার জন্য ভালোবাসাটা ফিরিয়ে আনতে পারি। বাবা, দোয়া তো তোমাদের জন্য সব সময় করি। তোমরাই যে আমার কাছে সব। তোমরা ছাড়া আমার কে আছে বলো? তোমরা একসাথে সব সময় সুখে থাকো, এই দোয়াই আল্লাহর কাছে প্রতিনিয়ত করে যাই। রাসেল ও শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করে সেখান থেকে সোজা কাজ করতে চলে যায়। ও, আপনাদের তো বলাই হয়নি, রাসেলের শ্বশুর মানে সুমির বাবা ঢাকায় এসেই ইন্তেকাল করেছেন, যেটা রাসেলের অজানা ছিল। রাসেল মন দিয়ে কাজ করে, বউয়ের দেওয়া স্পেশাল কফি খেয়েছে, মন তো একটু ফুরফুরে হবেই তো, তাই না? এভাবেই দেখতে দেখতে পার হয়ে যায় অনেকগুলো দিন।
এখন সুমি রাসেলকে আরও বেশি করে ভালোবাসতে শুরু করেছে, যেটা সবার অজানা। কেননা সুমি প্রকাশ করে না রাসেলের প্রতি ওর ভালোবাসাটা। রাসেল, এখানে বস, খাবার খেয়ে নে। সবাই তো খাবার বেড়েই দিচ্ছে, এত মানুষের খাবার পরিবেশন করতে হবে না। সুমির এমন কথা শুনে সবাই যেন ভূত দেখার মতো অবাক হয়ে চেয়ে আছে সুমির দিকে। আর সুমি সেটা দেখে সবার উদ্দেশ্যে বলে, কি ব্যাপার, তোমরা সবাই আমাদিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি কোনো চিড়িয়াখানার পশু নাকি? ঠিক সেইটা না, আসলে যাকে তুই দেখতেই পারতিস না আজকে তুই নিজেই বসে খেতে বলছিস, সেটার জন্য একটু অবাক হলাম সবাই। হ্যাঁ, তো অবাক হওয়ার কি আছে? ও গরিব বলে কি অধিকার রাখে না আমাদের সাথে একসাথে বসে খাবার খাওয়ার? এই চেয়ারে কি লেখা আছে এখানে গরিবদের বসে খাবার খাওয়া নিষেধ? ম্যাডাম, আমি এখানেই ঠিক আছি। আমি ওদের সবাইকে নিয়ে রাতের পুরাতন ভাত খাবো, তাতেই হবে। আর তাছাড়া এইসব খাবার তো আর আমার পেটে সহ্য হবে না, তাই না? বেশি কথা বলবি না বলে দিলাম। তোকে বলেছি এখানে বসে আমাদের সাথে খাবার খাবি তো খাবি। আর আজ থেকে এই বাড়িতে কেউ পুরাতন খাবার খাবে না। যেইগুলা নষ্ট হয়ে যাবে সব গিয়ে বাহিরের ডাস্টবিনে ফেলে আসবি। রাসেল তো সুমির কথা শুনেই শেষ। ও ভাবতেই পারছে না সুমি এমনভাবে কথা বলবে। রাসেল মনে মনে ভাবে, কি ব্যাপার, আজকে আমার বউ হঠাৎ এত ভালো কিভাবে হয়ে গেল? আমার তো মাথায় কিছু ঢুকছে না। না, বউ যখন বলেছে তো খাবার খেয়ে নেই, না হলে আমার রাগ হলে বউটা অনেক রাগ করবে। রাসেল সুমির পাশে বসে খাবার খেয়ে নেয়। এতে সবাই অনেক খুশি, কিন্তু কেউ সেটা বুঝতে দেয় না। এদিকে রাসেল অনেক দিন পরে ওর বাড়িতে যাবে, কেননা ওর মা ফোন করে যেতে বলেছে। রাসেল যেই না বাড়ি থেকে বের হতে যাবে, ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামতে নামতে সুমি বলে, এই, তুই একা একা কোথায় যাচ্ছিস শুনি? আমি বুঝি একা একা বাসায় বসে থাকবো? রাসেল সুমির কথা শুনে সুমি দিকে পেছনে ঘুরে তাকাতেই তো অবাক, কেননা সুমি একটা গোলাপির মাঝে নেভি ব্লু রঙের কাজ করা শাড়ি পরেছে। অসম্ভব সুন্দর লাগছে সুমিকে। রাসেল সুমিকে কিছু সময় মন হলে দেখে নেয় আর সুমিকে বলে, আমি তো একটু বাইরে যাচ্ছি, আপনি কি আর আমার মতো কাজের লোকের সাথে বাইরে যাবেন নাকি যে বলবো? আমি একা একা বাসায় কি করব? মা ও সাফি কোথাও গেছে, তাই চল আজকে তোর সাথে একটু বাইরে থেকে ঘুরে আসি। আমার সাথে সবাই আপনাকে ঘুরতে দেখলে কি বলবে ভেবে দেখেছেন? আপনার সাথে কি আমাকে মানায় বলেন? এত বেশি কথা কেন বলিস? আমি বলেছি তোর সাথে যাব তো যাবই। এখন চল, যাওয়া যাক। মানাবে কি মানাবে না সেটা পরে দেখা যাবে। ইস, আমার কি ভাগ্য মাইরি, বউ আমার আজকে নিজে থেকে আমার সাথে ঘুরতে যেতে চাইছে। ইয়াহু, কি মজা। তবে ম্যাডাম, আমি যে সেই বাড়িতে যাচ্ছি, আন্টি যেতে বলেছে আজকে নাকি পিচ্চিটার জন্মদিন। তাই কি? আমিও তোর সাথে সেখানেই যাব, আর পিচ্চিটাকে দেখাও হবে। আচ্ছা, তুই যে জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিস, কই তোর হাতে তো কিছুই দেখছি না। আন্টি, আমি যদি কিছু নিয়ে যাই তাহলে আমাকে আজ তো গিলে খাবে, তাই পিচ্চিটার জন্য কিছু চকলেট নিলেই হবে। হয়েছে হয়েছে, তুই যে কোন লেভেলের কিপটা সেটা আমি জানি। এখন কথা না বলে চল যাওয়া যাক। তারপর ওরা দুজনে রাসেলের বাড়ির দিকে আসতে শুরু করে। রাসেল ওর বাবা মা আর বোনকে বলে দিয়েছে সুমির কথা। সুমি যেন কোনোভাবেই জানতে না পারে যে রাসেল ওই বাড়ির সন্তান। অনেকটা সময় পরে রাসেল আর সুমি রাসেলকে একটা রিক্সা নিতে বলে। কি বলেন, আপনি আমার সাথে বসে রিক্সা করে যাবেন? আল্লাহ সর্বনাশ, এই মেয়ে কয় কি? এই, আপনার মাথা কি গেছে নাকি? আমার মনে হয় তোকে এভাবে আদর করে কথা না বলে গালে ঠাস ঠাস করে মেরে অর্ডার করা উচিত। তোকে বলছি রিক্সা ডাকতে তুই ডাক, এখন তোর সাথে গেলে কি হবে সেটা আমার ব্যাপার। ওকে, ডাকতেছি। বউ আমার শুধু রাগ দেখায়। আমি বুঝি না, আমার বুঝে মন বলতে কিছুই নাই। এ মামা, যাবে নাকি? রিক্সাওয়ালা রাসেলের ডাক শুনে ওদের কাছে আসে। রাসেল আর সুমি একটা রিক্সায় হুট তুলে বসে ওদের বাড়ির দিকে যেতে শুরু করে। দুজনেই খুব করে ভালো লাগছে, কিন্তু কারোই অনুভূতিটা শেয়ার করার ক্ষমতা নেই। অনেকটা সময় পর ওরা বাড়ির সামনে এসে নামে। এত বড় বাড়ির সামনে নামলে কেন শুনি? আমি তো জানি ওদের ছোট একটা বাড়ি। না, এটাই রাইসুদের বাড়ি। ইস, এমন একটা বাড়ি যদি আমার হতো তাহলে বউ নিয়ে আরামে দিন কাটাইতাম। চুপ কর, জীবনে স্কুলে যাস নাই আর এত বড় বাড়ির স্বপ্ন দেখিস, তাও আবার বউ নিয়ে থাকার।
এখন চল ভিতরে যাওয়া যাক। তবে গেটে যেভাবে কার্ড চেক করতেছে, তোর কাছে কার্ড আছে তো, নাকি বিনা দাওয়াতে খাইতে আনলি কে জানে। আরে কি যে বলেন না, আমার আবার এইসব বাড়িতে ঢুকতে কার্ড লাগে নাকি? কাজের লোকের জন্য সব বাড়িতে যাওয়াটাই ফ্রি। রাসেলের কথাটা সুমি একটু কষ্ট পেলেও কিছু বলে না, কেননা সুমি নিজে এবার রাসেলকে বলেছে। ওরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। আশ্চর্য বিষয় হলো, রাসেলকে ওরা চেক তো দূরে থাক, বরং সালাম দিয়ে সময় জ্বালানো। এই রহস্যটা সুমির মনে বারবার করা নেড়েই যাচ্ছে। সুমি যেন কিছুই বুঝলো না। রাসেল সুমিকে সাথে নিয়ে ভাতের ভিতরে আসে। রাসেলকে দেখেই রাইসা দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, ভাইয়া তুমি এসেছো, এখন তাড়াতাড়ি আমার গিফট দাও। আর হ্যাঁ, আমি কিন্তু দামি গিফট নেব না তোমার থেকে, কেননা আমার ভাবি আমার জন্য গিফট এনেছে, সেটা আমি জানি। তোর কাছে না আসে কি কোনো উপায় আছে? হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। দোয়া করি আগামী দিনগুলো তোর জীবনের সুখের আলোয় ভরে উঠুক। রাসেল রাইসার হাতে চকলেট দিয়ে বলে। এর মাঝে ওর বাবা মা চলে আসে। রাসেলের বাবা মা ভাই বোনের এমন ভালোবাসা দেখে সেই খুশি। ধন্যবাদ ভাইয়া। আর ভাই ভাবি খুব পচা, আমার সাথে কথাই বলছে না এখনো। আরে পিচ্ছি, তুমি তো তোমার ভাইয়ের সাথে কথা বলতেই ব্যস্ত, আমাকে তো তোমার সাথে কথা বলার সময় দিচ্ছ না। তাহলে কিভাবে কথা বলবো বলো? আর এই নাও, এটা তোমার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট উপহার। সুমি ওর গলা থেকে একটা চেন খুলে রাইসার গলায় পরিয়ে দিতে দিতে উপরে কথাটা বলে। রাইসা তো ভাবিরা তার সুন্দর গিফট পেয়ে সেই খুশি, আর বেচারা রাসেল তো অবাক হয়ে তাকিয়েছে সুমির দিকে। কেননা রাসেল ভাবতেই পারছে না সুমি নিজের গলা থেকে চেনটা খুলে রাইসাকে উপহার দিবে। ভাবি তোমাকে অনেক অনেক ধন্যবাদ, সত্যি ভাইয়া অনেক লাকি, তাই তো তোমার মতো এত কিউটের ডিব্বা মিষ্টি একটা পুতুলের মতো সুন্দরী বউ পেয়েছে। তুমিও অনেক কিউটে টিপা, আসলেই আমার কপাল অনেক লাকি। আর তোমার কপালও কিন্তু অনেক লাকি, এত সুন্দর একটা ভাই পাইছো। কি মেয়ে রে বাবা, মিনিটে মিনিটে রূপ পাল্টায়। এখন এত ভালো রূপ দেখাইতেছো যেন কেউ বুঝবেই না ভেতরে ভেতরে আমার সাথে এমন করে। রাসেল উপরে কথাটা মনে মনে বলে। আর এইদিকে মেয়েরা ছেলের বউয়ের কথা শুনে এক মুহূর্তের জন্য চৌধুরী পরিবারের সবাই যেন ভুলেই গেছে সুমি প্রথমে বাড়িতে আসলো। তাই ফরিদা চৌধুরী এসে নিজের গলা থেকে একটা হীরার নেকলেস খুলে সুমিকে পরিয়ে দিয়ে বলে, মা, তুমি এই বাড়ি প্রথম আসলে, তাই তোমার জন্য বেশি কিছু করতে পারিনি। সুমি যেন ভুলেই গেছো এখানে অনেক মানুষের সামনে দাঁড়িয়ে আছে, এত দামি একটা নেকলেস ওর গলায় যে পরিয়ে দেবে সেটাও ধারণার বাইরে। ফরিদা চৌধুরীর কথা শুনে সুমির ধ্যান ভাঙে। না আন্টি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আপনারা দূরের কেউ হয়েও আমাকে এত সম্মান করেছেন, এটাই অনেক। সুমিও শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করে উপরে কথাটা বলে। হে রাসেল তো যেন ঘোরের মাঝেই আছে সুমির এমন রূপ দেখে। কেননা রাসেল ভেবেছিল ও সাথে এসেছে ওকে অপমান করার জন্য। থাক বৌমা, এভাবে বলিস না। পরে তোর কি হয়েছে রাসেল আমার ছেলের মতোই, আর ছেলের বউয়ের জন্য একটু তো করতেই হবে, তাই না? সুমি কিছু বলার আগে রাসেল দূর থেকে বলে ওঠে, যেটার পরে সুমি আর কিছুই বলা হয়ে ওঠে না। আন্টি এখন এসব কথা বাদ দিয়ে তাড়াতাড়ি পিচ্চিকে বলেন কেকটা কেটে ওর জীবনের নতুন বছরকে স্বাগত জানাতে। ভাবি দেখেছো, ভাইয়া আমাকে পিচ্ছি বলে খালি রাগিয়ে দেয়, খালি রাগিয়ে দেয়। আমার কিন্তু সেই রাগ হয়। আহারে, তোমার আবার রাগও আছে? আমার তো জানাই ছিল না। আচ্ছা, তোমার ভাইয়াকে আমি সেই করে বকে দিব, তাই আর তোমাকে পিচ্ছি বলবে না। তুমি হলে পাকা বুড়ি একটা মেয়ে। যা বাবা, আমি কার কাছে বিচার দেই? সেই তো আমাকে আরো রাগাও। এখন আমি কি করি কি করি? থাক ভাইয়া, কিছু করলাম না। এই পিচ্ছি, তুই এত কথা না বলে তাড়াতাড়ি কেকটা কেটে সবাইকে খাইয়ে দে। দেখছিস না সবাই কত অপেক্ষা নিয়ে বসে আছে। কাটছি তো, সেটা ধমক দিয়ে বলার কি আছে? আমি ছোট মানুষ না? ছোট মানুষকে কি কেউ ধমক দিয়ে কথা বলে? রাইসার আমার কথা শুনে উপস্থিত সবাই যেন ফিক করে হেসে দেয়। এদিকে রাসেল কি বলতে যাবে তার আগেই সুমি রাইসাকে সাথে নিয়ে কেক কাটে।
রাইসা প্রথম ওর বাবা মা, তারপরে রাসেলের সুমির মুখে কেক তুলে দেয়। রাসেল রাইসাকে কেক খাইয়ে দেয়, পরে বাকি সবাইকে খাইয়ে দেয়। এভাবে অনেক আনন্দের মাঝে দিয়ে অনুষ্ঠান শেষ হয়ে যায়। সবাই চলে যায়, এখন শুধু রাসেল আর সুমির বাকি আছে। আন্টি এখন তাহলে আমরা আসি, সেই কখন বাড়ি থেকে এসেছি, সবাই অনেক চিন্তা করবে আমাদের জন্য। আদরের মেয়েকে বাড়ি থেকে বলে এনেছি, চিন্তা না করেই কি আর থাকবে বলেন? চিন্তা তো করবেই, তবুও রাসেল আর একটু থাকে না আমার বাসায়। আমি সুমির চাঁদ মুখটা ভালো করে দেখি, ইস, আমার একটা ছেলে থাকলে সুমিকে আমার ঘরের বউ করে আনতাম, তুই ভাগ পাইতি না। তোমার যদি ওকে পছন্দ হয়ে থাকে তাহলে তুমি ওকে এখনই নিয়ে নাও, আমি একটুও মানা করব না। যে ডাইনি মেয়ে বুঝবে মজা। রাসেলের এমন কথা শুনে সুমি রাসেলের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়েছে, যেটা রাসেল ঠিকই বুঝতে পারে, বাকি কেউ বোঝে না। ফরিদা চৌধুরী ওদের উদ্দেশ্য করে বলে, হয়েছে দেখে শুনে যাস, আর বৌমাকে নিয়ে আমার বাড়িতে আবার ঘুরে আছিস কিন্তু। সুমি, তোর মন চাইলেই চলে আসিস এই মায়ের কাছে। ঠিক আছে আন্টি, আপনারাও আমাদের বাড়িতে আইসেন কিন্তু সময় করে। এখন তাহলে আসি। এই পিচ্ছি, একদম দুষ্টুমি করবে না কিন্তু। তোমার সাথে আমি কথাই বলবো না, যাও। তোমরা অনেক পচা, আমার সাথে খেলা করার জন্য আজকে থেকে গেলে কি হতো? আরে পিচ্ছি, আমরা অন্যদিন এসে তোমার সাথে জমিয়ে খেলা করব, কেমন? আজকে বাসায় লোক নেই। এভাবে রাইসাকে অনেকভাবে বুঝিয়ে সুমি আর রাসেল বাড়ি থেকে বেরিয়ে আসে। রাস্তায় কোনো গাড়ি না থাকায় রাসেল আর সুমি পাশাপাশি হেঁটে হেঁটে আসতেছে। রাসেলের খুব করে ইচ্ছে করছে সুমির হাত ধরে হাঁটতে, কিন্তু সাহস হচ্ছে না, কেননা যদি রাগের কারণে গাড়ির নকশা বদলায় ফেলে। এদিকে সুমিরও খুব করে ইচ্ছে হচ্ছে রাসেলের হাতে হাত রেখে এই নিস্তব্ধ রাস্তায় হাত দিয়ে হাঁটতে। আচ্ছা, এই মানুষগুলো এত ভালো কেন? আমাকে নিজের ছেলের বউয়ের থেকেও বেশি সম্মান করলো। আমি কি করে বলবো, তুমি নিজেই তো ওখানে আমার বউ বলে পরিচয় দিলা, আমি তো আর দেইনি, তাই আমার কোনো দোষও নাই। আমি তোর বউ, তা বউ বলে পরিচয় দিব না তো কাজের মেয়ে বলে পরিচয় দেব বুঝি? ওইখানে আমি অন্য কিছু বলে তোর তাদের কাছে সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াতো ভেবে দেখেছিস? তাই তো আমার পরনের চেনটাই রাইসাকে পরিয়ে দিলাম, যেন তুই ওদের কাছে ছোট না হোস। আমার কাছে তুই হতে পারিস কাজের লোক, ফকিরের বাচ্চা, তবে বাহিরের সবার কাছে তো আর না, তাই না? তোমার ব্যবহারে আমি অনেক খুশি, তবে এখন তারা যে সত্যি সত্যি তোমাকে আমার বউ হিসেবে ধরে নিয়েছে, সেটা কি হবে? ঠাঁটিয়ে একটা থাপ্পড় দিয়ে তোর গালের নকশা বদলাই নিমু। শালা হাঁদারাম, আমি তোর বিয়ে করা বউ না? কালেমা পড়ে বিয়ে করেছিস, তখন মনে ছিল না? আমি হাঁচা বলছি না মিথ্যে বলছি? আমি তো তোমাকে আমার পুরো পৃথিবী ভাবি, কিন্তু তুমি তো আমাকে তোমার আকাশের তারাও কেন করো না, সবসময় আমাকে অবহেলাই করো। তুই যদি আর একটা কথা বলিস তো তোর খবর আছে। এখন চুপচাপ হেঁটে চল বাসায়। হাঁদারাম, কিছুই বোঝে না আমার মন কি চায়। এই যে দেখছেন, আপনাদের বলছি না, এই মেয়ের কখন কি রূপ সেটা ওই নিজেও জানে না। আমার তো ভয় করতেছে, সাথে ভূত নেই তো আবার, নাহলে এই ভালো আবার এই মন্দ আচরণ। এভাবেই ভাবতে ভাবতে দুজনে বাসায় চলে আসে। বাসায় এসে দেখে সুমির মা মিসেস নাসিমা বেগম সোফায় বসে ওদের জন্য অপেক্ষা করতেছে। কি রে মা, তোরা কোথায় গেছিলি? আমি সেই কখন থেকে চিন্তা করেই যাচ্ছি তোদের না দেখে। আসলে মা, আমার বাসায় ভালো লাগছিল না, তাই ওর একটা আত্মীয়ের বাসায় গিয়েছিলাম। তার মেয়ের জন্মদিন পালন করলো। মা, তারা এত ভালো যে আমি এত ভালো মানুষ কখনো দেখিনি। ও, তাহলে তো ভালোই। রাসেলের বাবা মা না থাকা সত্ত্বেও তুই ঠিকই শ্বশুর শাশুড়ির আদর ভালোবাসা নিয়ে আসলি। শুধু কি আদর ভালোবাসা, এই দেখো, শাশুড়ি মা আমার গলায় তার গলা থেকে খুলে হীরের নেকলেস পরিয়ে দিয়েছে। মারে, তুই এবার রাসেলকে মেনে নে। আর কত কষ্ট দিবি ওকে? ওর দেয়ালে পিঠ ঠেকে গেলে তখন কিন্তু তোর আর কিছুই করার থাকবে না, মনে রাখিস। মা, ওকে আমি আপন করে নিব, তবে একটু দেরি আছে। আর হ্যাঁ, তুমি কিন্তু ওকে বলবে না এই কথা, কেননা আমি ওকে সারপ্রাইজ দিতে চাই। আচ্ছা ঠিক আছে মা, তবে দেখিস এতে রাসেলের যেন কোনো ক্ষতি না হয়।
এমনিতেই ছেলেটা কখনো সুখে ছিটা ফোটাও পায়নি। আমি ওর বন্ধুদের কাছে শুনেছি ওর জীবনে এমনও দিন গেছে যেদিন না খেয়ে থেকেছে, শুধুমাত্র তোকে টাকা দিতে হবে বলে। ও কখনো বাড়িতে মাংস কিনে ভাত খেত না, কারণ তাতে অনেক টাকা ব্যয় হয়ে যাবে, পরে তোকে টাকা পাঠাতে পারবে না। আমার না খুব করে গর্ব হয় যে এত সুন্দর মনের একটা মানুষকে মেয়ে জামাই হিসেবে পেয়েছি। আগে যদি জানতাম তাহলে সে আগেই তোকে মেনে নিতাম। অনেক কষ্ট দিয়ে ফেলেছি ওকে। মা, আমি কি আর ওকে কম কষ্ট দিয়েছি? শুধুমাত্র অর্থের মোহে পড়ে আমি ভেবেছিলাম একটা বড় লোকের ছেলেকে বিয়ে করতে পারলেই আমার জীবনটা সুখের পরশে ভরে উঠবে। কিন্তু কখনো এটা ভাবিনি জীবনে সুখী হতে হলে শুধু টাকা আর ধন সম্পত্তি না, বরং সুন্দর মনের একটা জীবনসঙ্গী পাওয়াটাই আসল। সেটা যেটা আমার জন্য রাসেলের থেকে কেউ ভালো লাইফ পার্টনার হতে পারবে না। তুই এতদিন পরে হলেও বুঝতে পেরেছিস, এটাই অনেক আমার কাছে। আমি অনেক খুশি, দোয়া করি তোরা যেন সারা জীবন একসাথে থাকতে পারিস। এভাবেই মা মেয়ে আরও অনেক কথা বলে। সবাই মিলে রাতের খাবার খেয়ে নেয়, কিন্তু রাসেল রাতের খাবার খায় না। তাই দেখে সুমি প্লেটে খাবার নিয়ে রাসেলের রুমে আসে। রাসেল গভীর ঘুমে বিভোর। সুমি রাসেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর নয়ন ভরে দেখছে আর ভাবছে, এত সুন্দর একটা মানুষকে আমি রাত দিন নাই দোষ নিয়ে কত অপমানের সাথে অত্যাচার করেছি। ইস, জান পাখিটা কত সুন্দর করে ঘুমিয়ে আছে। রাসেল খালি শরীরে শুয়ে থাকার কারণে সুমি রাসেলের শরীরের উপরে খুব করে লোভ হয়। সুমি লজ্জা শরমের মাথাকে যেই না রাসেলের কপালে একটা চুমু দিতে যাবে, ঠিক তখনই রাসেল আর একদিকে ঘুরে শুয়ে পড়ে আর সুমির সামনে উন্মুক্ত হয়ে পড়ে রাসেলের শরীরে থাকা ওর দেওয়া সেই গরম খুন্তির ছ্যাঁকাটা। সুমি ওর স্থানের উপরে হাত দিয়ে নিজের অজান্তেই চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়তে থাকে। কেননা একদিন রাসেল সুমি বারণ করা সত্ত্বেও খাবার বানিয়ে খেয়েছিল, তাই সুমি খুন্তি গরম করে বুকের উপরে ছ্যাঁকা দিয়েছিল। ইস, না জানি তখন আমার কলিজাটার কতটাই না কষ্ট হয়েছে। ইস, আমি কত নির্মমভাবে ওর উপরে অত্যাচার করেছি। আমি কিভাবে পারলাম ওর শরীরে এটা করতে? ইস, না জানি তখন আমার কলিজাটার কতটাই না কষ্ট হয়েছে। সেই কষ্টের শব্দটা আমার কানে আসেনি। ছি সুমি, ছি, তুই এটা কিভাবে করতে পারলি? সুমি রাসেলের বুকের উপরে মাথা রেখে অযোধ্যারা চোখের পানি ফেলেই যাচ্ছে। হঠাৎ রাসেল অনুভব করা ওর শরীরের উপরে চুল জাতীয় কিছু শ্বশুরি দিচ্ছে। আর এটা স্বাভাবিক, তাই না? কারণ মেয়েদের চুল এমনিতেই লম্বা আর সিল্কি হয়, মাথা নাড়ালে শ্বশুরের মতো লাগে। রাসেল ঘুম ঘুম চোখে তাকাতেই দেখে ওর বুকের উপরে একটা ভূতনি। রাসেল জোরে ভূত বলে ওঠে। ভূত? রাসেলের যে কোঠা থেকে সুমি তাড়াতাড়ি নিজের ওর শরীরের উপর থেকে সরিয়ে নেয় আর লজ্জামাখা কণ্ঠে বলে, এখানে ভূত কোথা থেকে আসলো? দেখছো না এটা আমি। তুমি এখানে কেন আর কিভাবে আসলে? সবাই দেখলে কি বলবে? বাড়ির মালিক হয়ে বাড়ির কাজের লোকের ঘরে শুনতে কেমন লাগবে? বেরিয়ে যাও, আমি চাই না আমার কারণে তোমার সম্মানের দাগ আসুক। আচ্ছা, তুমি সবসময় আমাকে নিয়ে এত ভাবো কেন? কখনো কখনো নিজেকে নিয়ে একটু ভাবতে পারো না? আমাকে নিয়ে ভেবেই বা কি করবো বলো? আমার তো আর কেউ নেই, কিন্তু তোমার সুন্দর একটা ভবিষ্যৎ আছে, সেই জন্য তোমাকে নিয়েই ভাবতে হয়। রাসেল কথাটা বলেই সেখান থেকে উঠে বাইরে চলে যায়। এদিকে সুমির থাই রাসেলের যাবার দিকে তাকিয়ে আছে। সুমি যেন চোখের পলক পড়ছে না। এদিকে রাসেল বাইরে এসে ভাবে, ইস, শালার ঘুমটা যে কেন ভাঙতে গেল, তাহলে আরো একটু মজা নিতে পারতাম। শালার বউ, তোমাকে আমি এত সহজে মানবো না। আগে আমি তোমার প্রতি লাট্টু হয়ে কতই না অত্যাচার সহ্য করছি, এখন তোমাকেও বুঝতে হবে প্রিয়জনের দেওয়া আঘাতটা কতটা গভীরে গিয়ে লাগে। এদিকে সুমিও আর কিছু না ভেবে রাসেলের রুম থেকে চলে আসে। এভাবেই দেখতে দেখতে পার হয়ে যায় অনেকগুলো দিন। একদিন সুমি রাসেলের রুমে এসে বলে, ওই চলো না একটু শপিং এ যাব। সাফি তো নেই, ও চট্টগ্রামে গেছে। আর আমি একাও যেতে পারবো না। এমনিতেই বকাটেরা মেয়েদের যেইভাবে বিরক্ত করে। না, আমি তোমার সাথে কেন যাব? তুমি আমাকে নিয়ে গিয়ে বাড়ির কাজের লোক বলে একাই রেখে আসবে। তোমার মনের ভাবনা আমি বুঝি না মনে করছো? তোর ভাবনার আমি নিকুচি করি? তুই যাবি কিনা সেটা বল।
তোর এত লেকচার আমি শুনতে চাই না। আসলে তোর গালে শুধু তবলা বাজানোটাই দরকার, না হলে তুই শান্তি পাবি না। না, আর রাগানো যাবে না, নাহলে আমার মুখের নকশাই বদলাই দিতে পারে। এমনি যে রাগি রে বাবা, দেখলেই কলিজা ঠান্ডা হয়ে আসে। আচ্ছা চলো। একটু ভালো পোশাক পরে মানুষের মতো স্মার্ট হয়ে, তোকে ভুলে গেলে চলবে না। কিউটের ডিব্বা নিয়ে শপিং এ যাচ্ছিস, একটু তো আপডেট হতে শেখ এখন। আমার আর আপডেট? আমি ভালো কি পোশাক বা পরবো? সেই তো গেল বছর 2টা প্যান্ট কিনেছিলাম ফুটপাতের বেচালন বেচালন দোকান থেকে, গুনে গুনে 2টা প্যান্ট 650 টাকা দিয়ে। আর গেঞ্জি, সেটা তো আরো দামি, মাত্র 150 টাকা করে। শার্টের কথা আর কি কোমরে বউ, বলেও লজ্জা লাগে। বেচালনের দোকান থেকে 130 টাকা দিয়ে কিনছি। এখন এইগুলা দিয়ে তো আর বাংলার হিরো আলমের থেকে বম্বের সালমান খান হওয়া যাবে না, তাই না? উফ বাবারে, শালা বজ্জাত বটটা এত কথা বলতে পারে, আমার পুরাই মাথা ধরে গেছে। এই, তোকে আমি পুরা গরু রচনা পড়তে বলেছি? হুম, যেইটা আছে সেটাই নিজেকে একটু গুছিয়ে নে, তাহলে সালমান খান না লাগলেও বাংলাদেশের টেলি সামান্তের মতো তো লাগবে। সুমি কথাটা বলে সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। আর এদিকে রাসেল সুমি যাবার দিকেই তাকিয়েছে আর রাগে ফুসফুস করতেছে, কেননা বাংলার জমিনে এত অভিনেতা থাকতে টেলি সাবাত বলতে হলো। একটু পরে ওরা দুজনে শপিং মলের দিকে যেতে শুরু করে। রাসেল সুমির পাশে বসে আছে আর সুমি গাড়ি ড্রাইভ করছে। আচ্ছা ম্যাডাম, বলো তো, বিমান আকাশ দিয়ে উড়ে যায় তবুও মাটিতে আছড়ে পড়ে না কেন? আমি কি তোকে এইটা বলার জন্য আমার পাশে বসিয়ে সাথে এনেছি? হুম, চুপচাপ বসে থাক। পারে না, সেইটা কইব না, এখন যতদূর আমাকে দিচ্ছ। তুই এত পণ্ডিত, তাহলে বল দেখি কেন পড়ে না? আরে এটা তো খুব সোজা একটা প্রশ্ন। কারণ হলো, বিমান আবিষ্কারক বিমানকে আবিষ্কার করেছেন আকাশে উড়ে উড়ে চলার জন্য, মাটিতে আছড়ে পড়ার জন্য না। হয়েছে, আর বলতে হবে না। নিজে পারে আবার আইছে আমাকে প্রশ্নের উত্তর শেখাতে। ও ভালো কথা, রাইসাকে সাথে নিয়ে গেলে তো ভালোই হতো। রাইসার তো খাইয়ে কাম নাই, আমাদের সাথে যাইবো। ওরা এত বড়লোক, সেই জন্য ব্র্যান্ডের জিনিস ছাড়া শপিং করে না। বলতে গেলে ওরা শপিং করে বাইরের দেশে গিয়ে, বড়লোকদের বড় বড় কারবার। এটা বাপু আমার মাথায় ঢুকবে না। হয়েছে, তোকে আর পাকনামো করতে হবে না, বুঝলি? এখন চল। আর ওই দেখ, রাইসা সামনে দাঁড়িয়ে আছে, কেননা আমি আগেই ওকে ফোন করে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম। কি রাইসা, তোরে তো আমি খাইছি, তুই শপিং করার জন্য এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকস? ওরা রাইসার কাছে এসে গাড়ি থামতেই রাইসা গাড়িতে উঠে বসে। কিরে পিচ্ছি, তোর আবার শপিং এ যাওয়ার শখ জাগলো কেন? তোকে না জন্মদিনের আগের দিন আঙ্কেল ইন্ডিয়া থেকে তোকে শপিং করিয়ে দিয়ে এনে দিল? সেইটা তো পুরনো হয়ে গেছে, আর এখন তো ভাবির টাকায় শপিং করব। এতে তো মজা একটু বেশি হবে। এটা তুমি বুঝবে না। আসলে মেয়েদের কথা কি তোমাদের মতো মাথা মোটা ছেলেরা বোঝে নাকি? তাই বাদ দাও। কি আমি মাথা মোটা? তবে রে তোকে দেখাচ্ছি মজা। বেঁচে গেলেই ধরতে পারলাম না বলে। রাসেল আর রাইসার এমন বাচ্চামো স্বভাবের দুষ্টুমি দেখে সুমি তো হাসতে হাসতেই যেন শেষ। অনেকটা সময় পরে ওরা শপিং মলে এসে পৌঁছে যায়। রাইসা বলতেছে, ভাবি এটা নাও ওটা নাও, তবে সব ওর ভাবির জন্য, ওর জন্য কিছুই না, কেননা রাইসার কাপড়ের কোনো অভাব নেই। কিরে পিচ্ছি, তুই যে বড় পরীর জন্য এই সব কিছু পছন্দ করে দিচ্ছিস, কই তুই নিজের জন্য তো কিছু পছন্দ করছিস না? ভাইয়া, আমার পোশাকের কোনো কমতি নেই। এত জিনিস দিয়ে আমি কি করব? এমনিতেই আমি ছোট একটা মেয়ে। তুমি পছন্দ করে তোমার টাকা দিয়ে আমাকে যা কিনে দেবে আমি সেটাই নেব। ভাবির টাকায় নেব না, কেননা ভাবি সেই দিন আমাকে তার গলার চেন দিয়েছে। তাই বলে এখন তুমি আমার টাকায় কিছুই কিনবে না? আর তাছাড়া তোমার ভাইয়ের কাছে তো কোনো টাকা নাই, তাহলে কিভাবে তোমার পোশাক কিনে দিবে শুনি? ভাবি, আমি ভাইয়াকে খুব ভালো করেই চিনি, যেটা তুমি হয়তো চেনো না। ভাইয়া ঠিকই আমাকে কিনে দেবে, সে যেভাবেই হোক না কেন। ওরে বাবারে, তাই নাকি? আচ্ছা, আমিও দেখি তোমার ভাই তোমাকে কি করে শপিং করিয়ে দেয় তাহলে। এই যে ম্যাডাম, ভুলে যাইয়েন না, ওর ভাই কাজ করে, বসে থেকে খায় না। এসে চল, তোর আজকে যা পছন্দ হবে আমি সেটাই কিনে দেবো। এই, তোর মাথায় কি পুরাই গেছে নাকি? রাইসা একটা জামা পছন্দ করলেই তো কিনতে টাকা লাগবে,
10,000 কম করে হলেও। আর তুই বলছিস টাকা দিবি, এটা একটু বেশি হয়ে গেল না? ম্যাডাম চুপ করেন, ও যা পছন্দ করে সেটা পছন্দ করতে একটু সাহায্য করেন কেমন? বাকিটা না হয় পরে দেখা যাবে। দাঁড়া, তোর শপিং করিয়ে দেওয়ার শখ আমি ছুটাইছি। খুব টাকাওয়ালা হয়ে গেছো তাই না? দেখো তোমার টাকা আমি কিভাবে ওড়াই। সুমি কথাটা বলি সেখান থেকে রাইসাকে নিয়ে ওর পছন্দের জিনিস কিনে দেয়, সাথে সুমির জন্য ও নিয়ে নেয়। সব মিলিয়ে বিল হয় 57,000 টাকা। নে এইবার বিল দিয়ে বাইরে আয়। খুব তো বললি যা যা পছন্দ কিনতে। রাসেল সুমির কথা জবাবে কিছুই বলে না, শুধু মুচকি একটা হাসি দেয়। সুমি রাইসাকে নিয়ে বাইরে চলে আসে, আর রাসেল কার থেকে বিল প্লে করে বাইরে চলে আসে। রাসেলকে এত সকালে বাইরে আসতে দেখে সুমি তো অবাক, আর অবাক হবেই না কেন? সামান্য কাজের লোকের কাছে শপিং করার জন্য 57,000 টাকা কিভাবে আসতে পারে, তাই না? কি ব্যাপার, তুই এত তাড়াতাড়ি বিল দিতে কিভাবে পারলি? আমার মাথায় তো সেটাই ঢুকতেছে না। এত কিছু বুঝতে গিয়ে মাথায় প্রেশার দিয়ে পাগল হওয়ার কোনো দরকার নেই ম্যাডাম। এখন চলেন ফুটপাতের দোকান থেকে আমার জন্য কিছু কিনে আনি। আমার তো আর এত দামি শপিং মলের জিনিস কপালে ভরবে না। রাসেলের কথা যে সুমি অনেকটাই কষ্ট পায়, কেননা রাসেল যে কথাটা ওকেই বলল। সুমি নিজের জন্য অনেক কিছু কিনেছে, কিন্তু রাসেলের জন্য একটা গেঞ্জি পর্যন্ত কিনে নেয়। রাসেল রাইসার হাত ধরে ফুটপাতের একটা দোকানে সে একটা শার্ট ও একটা প্যান্ট রাইসার পছন্দে কিনে নেয় 800 টাকা দিয়ে। সুমি কিছুই বলছে না, শুধু নিজেকে দোষ দিয়েই যাচ্ছে। নিজের জন্য এত কিছুই কেনার টাকা, লোভ, অথচ স্বামীর জন্য একটা গেঞ্জি কেনা হলো না। ম্যাডাম চলেন এই রেস্টুরেন্টে বসে কিছু খেয়ে তারপর বাসায় যাইবেন। না, এখন আর কোথাও যাব না। চল সোজা বাসায় যাই। আর রাইসাকে তুই বাসায় নামিয়ে দিয়ে আয়। ঠিক আছে, আপনি তাহলে সাবধানে যাইয়েন কেমন? আমি তাহলে গেলাম। এই রাইসা চল। তারপর সুমি গাড়ি নিয়ে বাসার দিকে, আর রাসেল রাইসাকে নিয়ে ওদের বাসা দিকে চলে আসে। রাসেলকে দেখে ওর মা অনেক খুশি হয়। আর আপনাদের তো বলাই হয়নি, রাসেল আসার সময় ওর মা বাবার জন্য অনেক কিছু কিনে এনেছে। রাসেল, তোকে শুধু শুধু এত টাকা খরচ করতে কে বলেছে? সেদিন কার্ড দিয়ে যেতে বললাম, সেটা নিলি না। এখন ঠিকই কষ্ট করে এত টাকা খরচ করলি। মা, আমি কামাই করি কিসের জন্য বলো? শুধু তোমাদের মুখে এক মুঠো হাসি ফোটানোর জন্য। বাবা, সেটা আমি বুঝি, তাই বলে তুই এমন করে খরচ করবি? তোর কাছে টাকা নেই আমি জানি না বুঝি? কে বলেছে আমার কাছে টাকা নেই? আমার কাছে অনেক দামি সম্পদ আছে বুঝলে। তোমরাই তো আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। রাসেলের এমন কথা শুনে এবার ফরিদা চৌধুরী ছেলেকে জড়িয়ে ধরে, আর রাইসা দূরে দাঁড়িয়ে অভিমান ভরা কণ্ঠে বলে, আমি তো আর কারোর সন্তান নই, তাই এইভাবেই দূরে দাঁড়িয়ে আমাকে মা ছেলের আদর দেখতে হবে। এ পিচ্ছি, এতদিন তো একা একা খুব বাবা মায়ের আদর ভালোবাসা নিয়েছিস, কই আমি তো কিছু বলিনি। তখন কি তুমি ছিলে নাকি বলো? থাকলে তো তুমিও সমান আদর পেতে। আম্মু জানো, ভাইয়া সবার জন্য দামি দামি জিনিস কিনলো, আর নিজের জন্য কিনলো ফুটপাত থেকে প্যান্ট আর শার্ট। রাসেল, এটা কেন? আমাদের জন্য দামি শপিং মল আর তোর জন্য ফুটপাত কেন? মা দেখো, তোমাদের মুখের হাসিটাই হলো আমার কাছে সবচেয়ে বেশি খুশি। তাই তোমাদের জন্য ভালো জিনিস এনেছি। আমার জন্য সামান্য কিছু, তাতে কি জিনিস তো নাকি? তাহলে আমাদের জন্য এখান থেকে আনলি না কেন শুনি? জিনিস তো জিনিসই হয়, তাই না? মা, তোমরা তো আর আমার মতো এমন পোশাক পরে অভ্যস্ত না। আমি তো এই পোশাক পরেই বড় হয়েছি, তাই এমন পোশাকের মায়া ছাড়াটা একটু কষ্ট হবেই মা। তোর সাথে কথাই বলে পারা যাবে না, সেটা আমি জানি। আর তোর রুমে গিয়ে দেখ, তোর জন্য সকল ধরনের পোশাক আলমারিতে সাজানো আছে। আর এই নে কার্ডটা, যত ইচ্ছে খরচ করবি, কখনো শেষ হবে না। শেষ হলে আমরা তো আছি নাকি? দেখো মা, আমার এইসবের দরকার নেই, তোমাদের হাসি মাখা মুখটা দেখলে আমার হবে। তুই না নিলে আমি কিন্তু সেই রাগ করব। তাড়াতাড়ি নে বলছি। রাসেলের কিছু করতে না পেরে কারটা নিয়ে নেয়, আর কিছু সময় ওদের সাথে কাটিয়ে বিদায় নিয়ে বাসায় চলে আসে। এদিকে সুমি শুধু রাসেল কিভাবে এত টাকা বিল দিল সেটা ভেবেই যাচ্ছে। আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। আমার থেকেও কোনো টাকা নিল না, বা কাজের কোনো মজুরিও নেই না। তাহলে ওর কাছে এত টাকা কিভাবে আসলো? নাকি রাইসার আব্বু দিয়েছে? না, সেটা দিলেও তো একটু সময় লাগতোই। না,
আমার মাথায় কিছুই যেন ঢুকছে না। এদিকে রাসেল বাড়িতে এসে রুমে এসে কাপড় চেঞ্জ করে পরে থাকা কাজগুলো করে নেয়। এদিকে রাতে সবাই খাবার টেবিলে আসলেই সুমি সবাইকে উদ্দেশ্য করে বলে, সবাই একটা কথা মন দিয়ে শোনো, আগামী শুক্রবার আমি একটা বড় প্রজেক্টের কাজ পাচ্ছি। সেই উপলক্ষে একটা পার্টি আয়োজন করেছি। সাথে আমার প্রিয় মানুষের সাথে তোমাদের সবাইকে পরিচয় করিয়ে দিব। অনেক দিন হলো তাকে আমি পছন্দ করি, কিন্তু মনের কথা জানাতে পারিনি। সুমির এমন কথা শুনে সবাই যেন খুশি জোরে ভাসতে থাকলেও রাসেলের চোখে পানি ঠিকই আসে। কেননা রাসেল কিভাবে সহ্য করবে সুমির পাশে অন্য কাউকে? রাসেল যে সুমিকে বড্ড বেশি ভালোবাসে। এটা তো অনেক সুন্দর একটা খবর, অনেক মজা হবে, খুব এনজয় করবো সেদিন। করিস করিস। আর রাসেল, তুই কোনো চিন্তা করিস না, তোর মনের আশাটাও সেই দিন পূরণ হবে। একদম চিন্তা করিস না, আমি উকিলের সাথে কথা বলেছি। রাসেল সুমির কথা জবাবে কিছুই না বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে সুমিকে উদ্দেশ্য করে সাফি বলে ওঠে, দেখ সুমি, তুই যেটা করতে চাচ্ছিস সেটা কিন্তু রাসেলকে খুব করে কষ্ট দিবে। বেচারা অনেক কষ্ট করেছে তোর জন্য, আর আমি চাই না তুই ওকে কষ্ট দে আর কোনোভাবে। আরে দূর, আমি তো ওকে সেই দিন আমার মনের কথা বলে দিব, এতে ও কোনো কষ্ট পাবে না। এভাবে ওরা আরো অনেক কথা বলে। এদিকে রাসেলের চোখ থেকে যেন পানি কমছেই না। রাসেল অঝরে কান্না করেই যাচ্ছে। রাসেল মনে মনে ঠিক করে নেয় আর সুমির সাথে মায়া বাড়িয়ে কথা বলবে না। সকালে রাসেল সবার জন্য খাবার তৈরি করে টেবিলে পরিবেশন করে। সবাই অনেক কথা বললেও রাসেলের মুখে কোনো কথা নেই, যেটা সুমির মনে খুব করে কষ্ট দিচ্ছে। সবার খাওয়া শেষ হলে রাসেল খেতে যাবে তখনই রাসেল, তোর কি হয়েছে? আমার সাথে কথা বলছিস না কেন শুনি? মায়া বাড়িয়ে কষ্ট নেবার থেকে মায়া কাটানো শিখে কষ্ট করাটাই বেটার। আপনার সাথে কাজের লোক হয়ে কথা বলাটাই ঠিক না। আমাকে তুই এড়িয়ে চলছিস, তাই না? চিন্তা করিস না, আর তো মাত্র 2টা দিন, তারপরেই পানির জায়গায় পানি আর তেলের জায়গায় তেল চলে আসবে। তখন আর তোর আর আমার মাঝে কোনো বাধা থাকবে না। রাসেল কিছু না বলে সেখান থেকে চলে আসে। এভাবেই দেখতে দেখতে পার হয়ে যায় একটা দিন। রাসেল সুমির পাশে কোনোভাবেই অন্যকে দেখতে পারে না, তাই ওর বাবা মাকে অনেকভাবে বুঝিয়ে রাজি করায়। রাসেল বাইরে চলে যাবে। ওর ফ্লাইট শুক্রবার রাত 12টার সময়। দেখ বাবা, তোর সুমির সাথে কিন্তু কথা বলা নেওয়াটাই ভালো ছিল। মা, কি আর কথা বলবো, ওই তো আমাকে বলেই দিছে স্পষ্ট ভাষায় উকিলের সাথে নাকি কথা বলেছে। এখন ডিভোর্সের কাগজে সাইন করার আগেই আমি যেন চলে যেতে পারি, সেই ব্যবস্থাই তোমরা করেছো। তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোর কষ্ট আমি বুঝতে পারছি, তবুও তোকে ছাড়া আমরা কি করে থাকতে পারবো বল? বাবা, তুমি কি চাও না আমি অতীতকে ভুলে ভালোভাবে বাঁচি? এখানে থাকলে সুমির স্মৃতিগুলো আমাকে কুড়ে কুড়ে খাবে। আমরা চাই তুই সব সময় সুখে থাক। তা তুই কি সুমির সেই অনুষ্ঠানে যাবি নাকি আগেই চলে আসবি এই বাড়ির থেকে? না মা, তোমরা আমার সবকিছু গুছিয়ে রাখবা। আমি ওই বাড়ি থেকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসবো, সুমির চাঁদ মুখটা শেষবারের মতো দেখে। আচ্ছা ঠিক আছে বাবা, এখন তাহলে বাসায় যা, অনেকটাই রাত হয়ে গেছে। তোমরা তাহলে থাকো, আমি তাহলে গেলাম, কেমন? রাসেল কথাটা বলে সেখান থেকে চলে আসে। এদিকে রাসেলের বাবা মা নানান কথা বলছে আর রাসেলের জন্য চোখের জল ফেলছে। এদিকে কি ব্যাপার, কালকে দিন পরেই অনুষ্ঠান, আর আজকে রাসেল কোথায় গেল? রাতে তো ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই, তবুও বাড়িতে এলো না। আজকে বাড়িতে আসুক, তারপর দেখাচ্ছি মজা। সুমি কথাটা বলেই নিচে চলে আসে। সবাই নিচে বসে আছে আর ঠিক তখনই রাসেল বাড়িতে চলে আসে। সুমি কিছু না বলে রাসেলের গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দেয়। রাসেল সুমির দিকে তাকিয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, নীরবে শুধু চোখের পানি জলমাল করতেছে। এই বুঝি বৃষ্টি হয়ে ঝরে পড়বে। তোর কি মনে হয় এটা কোনো বাজে মানুষের বাসা, যে তোর যখন ইচ্ছে হবে বাইরে যাবি, আবার যখন ইচ্ছে হবে বাইরে থেকে চলে আসবি? কাজের লোক হয়ে এমনভাবে চলিস যেন এই বাড়ির কাজের লোক তুই নিজেই। সুমির কথা জবাবে রাসেল কিছুই বলছে না, শুধু নীরবে শুনেই যাচ্ছে। সেটা দেখে সুমির আরো অনেকটাই রাগ হয় আর রাগ নেই বলে, কি হলো, আমার কথা তোর কানে যাচ্ছে না নাকি? বুঝেছি, তোর কানে আমার ভালো কথা ঢুকবে না। লাঠি পেটা করলে সব বলতে শুরু করবি।
রাসেল এবার কিছু না বলে চোখের জলটা মুছে সেখান থেকে সোজা রুমে চলে আসে আর অঝরে কান্না করতে থাকে। এদিকে রাসেলের এমন কাহিনী দেখে সুমি তো রাগে ফোঁস করতে করতে দেখলে মা, ওর সাহস কত বড়, আমার কথার জবাব না দিয়ে চলে যায়। ওই দিন রাতের পর থেকেই দেখছি ও আমার সাথে কথা বলছে না। তোকে কত করে বললাম এমনটা করিস না, তুই দেখবি এমন একটা কাণ্ড তো এই রাগের কারণেই ঘটবে। তুই এখনো সময় আছে, রাসেলকে সবটা খুলে বল। ও এমনিতেই কষ্ট সহ্য করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে, আর জায়গা নেই। কখন কি করে বসে আল্লাহই জানে। না রে, আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো এত কিছু করতেছি। আর তো মাত্র একটা দিন, তারপরেই ওকে আমি আপন করে নিব। দেখিস তোর এই ইচ্ছের মাঝে যেন আবার কোনো পানি এসে না পড়ে। এমনিতেই রাসেলের মুখের দিকে এখন আর তাকানোর জায়গা নাই, সারাক্ষণ চোখে পানি যেন টলমল করে। এইভাবেই ওরা অনেক কথা বলে। দেখতে দেখতে পার হয়ে যায় অনেক কষ্টের মাঝ দিয়ে রাসেলের জীবন থেকে আরও একটা দিন। চলে আসে সুমি সেই অনুষ্ঠানের সময়। সারা বাড়িটা যেন খুব সুন্দর করে সাজিয়েছে। সুমি নিজেকেই রাইসার বাবা মাকে দাওয়াত করে আসছে। ওরা আসতো না, কিন্তু রাসেলের জন্য এসেছে। ওদের মনে যেন কষ্ট রাখার জায়গা নেই। এত বছর পরে সন্তানকে কাছে পেয়েও দূরে সরিয়ে দিতে হচ্ছে। রাসেল একটু সবার থেকে দূরে দূরেই থাকছে, কেননা ওর সহ্য হচ্ছে না। আজকে সুমি ও সাফি খুব সুন্দর করে সেজেছে। সুমিকে পুরাই পরীর মতো লাগছে। সুমি সেদিন রাসেলের টাকা যে লেহেঙ্গাটা কিনেছে ওইটাই পরেছে। ঘড়ির কাঁটা 9টা ছুঁই ভাব। এমন সময় রাসেল সবার পেছনে দাঁড়িয়ে সুমির দিকেই তাকিয়েছে আর অজরে চোখের জলে বুক ভাসিয়ে যাচ্ছে। এদিকে সাফি সুমির পাশে দাঁড়িয়ে আছে। রাইসাটা সুমির উপরে অভিমান করে কাছে যাচ্ছে না, দূর থেকে দেখছে। সুমি মাউথপিসটা হাতে নিয়ে বলতে শুরু করে, আর মাউথপিসের শব্দে যেন রাসেলের ভেতরটা ঘন্টা বাজতে শুরু করে। আপনারা এখানে কী কারণে উপস্থিত হয়েছে সেটা তো সবাই জানেন, তবে আরেকটা কারণ যে আছে সেটা কেউ জানে না। সেটা আমি আপনাদের সবাইকে শেয়ার করব। আপনারা সবাই আমাকে একটা প্রশ্ন বারবার করতেন না, আমি বিয়ে করেছি কিনা, বা আমি প্রেম করি কিনা, বা বিয়ে কবে করব। এই সবগুলোর প্রশ্নের উত্তর আমি আজকে আপনাদের দিব, কেননা আজকে সময় এসেছে সেই কথার উত্তরটা আপনাদের জানানোর। আপনাদের সাথে আমি এমন একটা মানুষের পরিচয় করিয়ে দিব, সে আমার জীবনের একটা অংশ। তাকে ছাড়া আমার জীবনটাই যেন মূল্যহীন। এদিকে সুমির মুখে এমন কথা শুনে রাসেল চোখের পানি মুছে সেখান থেকে চলে আসে রুমে। রুমে এসে সব কিছু নিয়ে সোজা বাড়িতে চলে আসে। একটু পরে এয়ারপোর্টে চলে যাবে। খুব করে কান্না করতে ইচ্ছে করছে রাসেলের, কিন্তু পারছে না কান্না করতে। এদিকে সুমি আবারও বলতে শুরু করে, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ আজ থেকে 5 বছর আগে থেকেই, কিন্তু সেটা কখনো কারোর কাছে বলিনি, কেননা আমি সেই মানুষটাকে পছন্দ করতাম না। কারণ সেই ছিল একটা গ্রামের এতিম ছেলে, নিজে না খেয়ে আমার পড়াশোনার খরচ জুগিয়েছে। এটাই মনে হয় তার ভুল ছিল, কেননা আমি তো তার সাথে টাইম পাস করেছি টাকা নেবার জন্য। আফসোস, পাগলটা বুঝতে পারিনি। পাগলটা আমাকে নিজে থেকেও বেশি ভালোবেসেছে, যেটা আমি কখনো অনুভব করিনি। আমি তাকে সহ্য করতে পারিনি বলে আমার বাড়িতে কাজের লোক হয়ে আসে, শুধুমাত্র আমার বেইমানি ভরা মুখটা দেখার জন্য। আফসোস, আমি দিনের পর দিন রাতের পর রাত শুধু ওর উপরে অত্যাচার করেই গেছি, কখনো প্রতিবাদ করেনি। এটাই হয়তো আমার প্রতি ওর সম্মান ও প্রকৃত ভালোবাসা ছিল, যেখানে আমার ভালোবাসা তুচ্ছ মাত্র। আমি আজকে সেই হৃদয়বান মানুষটাকে আপন করে নিতে চাই, আর দূরে রেখে আমার পাগলটাকে কষ্ট দিতে চাই না। আমার পাগলটা জন্মের পর থেকে কষ্টের সাথে যুদ্ধ করেছে, কখনো সুখের ছোঁয়া পায়নি। সেই হৃদয়বান মানুষটার নাম কি আপনারা শুনবেন না? তার নাম হলো রাসেল মাহমুদ। রাসেল, তুমি কোথায়? তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। সুমির কথা শুনে সবার চোখেই যেন বৃষ্টির মতো পানি ঝরছে। কেউ যেন বিশ্বাস করতেই পারছে না একটা মানুষ এতটা নিঃশতভাবে কিভাবে কাউকে ভালোবাসতে পারে। রাসেলকে দেখার জন্য সবাই এদিক সেদিক তাকাতাকি করতে থাকে, কিন্তু রাসেল কোথা থেকেই আসতেছে না। রাসেল আসতেছে না দেখে সুমি অনেকটাই ভেঙে পড়ে। হাসি খুশিতে ভরে ওঠা মুখটা যেন
আবার বর্ষার অন্ধকারের মতো কালো হয়ে যায়। সুমি আবারও রাসেলকে ডাকতে থাকে, কিন্তু এই ডাকা রাসেলের কানে পৌঁছায় না। সুমি দৌড়ে রাসেলের বাবা মায়ের কাছে চলে আসে। মা, বলে না রাসেল কোথায় গেছে? একটু আগেই তো এখানে দাঁড়িয়েছিল। আমি তো আজকে ওকে আপন করে নেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছি। মারে, তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। কেননা রাসেল ভেবেছে তুই অন্য কাউকে ভালোবেসে আপন করে নিবি। রাসেল তোর পাশে অন্য কাউকে কিছুতে সহ্য করতে পারে না বলে বাসায় চলে গেছে। আমি এখনই তাহলে বাড়িতে যাব। রাইসা, আমার সাথে চলো। ভাবি, যে কোনো কাজ হবে না, কেননা ভাইয়া আর এই দেশের মাটিতেই থাকবে না। মানে, আমি তো কিছুই বুঝতে পারছি না। রাসেল তোর পাশে কাউকে সহ্য করতে পারে না বলে আমাদের কাছে খুব করে বায়না ধরে ও লন্ডনে চলে যাবে। একমাত্র ছেলেকে কি করে বাহিরে পাঠাই বল? তবুও ছেলের মুখের দিকে তাকিয়ে বুকে পাথর রেখে রাজি হই। আজকে রাতে 12টায় রাসেলের ফ্লাইট। রাসেল এদের সন্তান শুনে উপস্থিত সবাই যেন অবাকের উপরে অবাক। কেননা এত ধনীর ঘরে সন্তান হয়েও রাসেল কাজের লোক হয়ে থেকেছে দিনের পর দিন, শুধু একটু ভালোবাসা পাবার জন্য। রাসেল আপনাদের সন্তান মানে কি? আমরা তো জানি রাসেল একটা এতিম ছেলে, ওর আপন বলতে কেউ নেই। আপনারা ঠিকই শুনেছেন। কেননা রাসেল আমাদের থেকে একটা দুর্ঘটনায় হারিয়ে গিয়েছিল, আর এখন ফিরে পেয়েও হারিয়ে ফেলেছি। না, আমার কলিজা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমি ওকে ছাড়া বাঁচবো না। আগেই বলেছিলাম এমনটা করিস না। এখন দেখলি তো, আবেগে পরে সবকিছু করা ঠিক না। এখন ঘরের কাটা প্রায় 11টা সই। তাড়াতাড়ি চলে এয়ারপোর্টে, না হলে তুই তোর স্বামীকে চিরতরে হারিয়ে ফেলবি। সুমি আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে এয়ারপোর্টের দিকে ছুটে চলে। সাথে পরিবারের সবাই পেছনে পেছনে গাড়ি নিয়ে আসতেছে। এদিকে রাসেল সব কাজ শেষ করে ওয়েটিং রুমে মাথায় হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে শুধু চোখের জল মুছিয়ে যাচ্ছে। চোখের জল মুছতে মুছতে যেন পুরা একটা টিস্যু বক্স খালি করে ফেলেছে। এদিকে রাসেল অনেকটাই টিস্যু নিয়ে চোখের জল মুছতেই অনুভব করে এটা একটা আঁচল। তাই রাসেল তাড়াতাড়ি টিস্যুর দিকে তাকিয়ে সুমিকে দেখতে পায়। আমাকে একা রেখে তুমি লন্ডনে চলে যাচ্ছ? একবার ভেবে দেখেছো আমার কি হবে? আমি কি নিয়ে বাঁচবো? তোমার আবার কি হবে? তোমার তো আপন মানুষ আছেই, তার সাথে হাসি খুশি জীবন পার করতে। আমি কি তোমাকে এমনি হাঁদারাম বলি? আমি তোমাকেই মনে প্রাণে ভালোবাসি, যেটা প্রকাশ করতাম না তোমার সামনে। আর আজকে তোমাকে আপন করে নেওয়ার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন। আফসোস, তুমি পুরোটা না শুনেই চলে আইছো। জানো, আমি পুরো 3 কেজি চোখের পানি ফেলেছি তোমার জন্য। ওরে বাবা, এত চোখের পানি! এখন বিশ্বাস তো করতেই হবে, কারণ আমার শার্টটাই পুরা ভিজে গেছে। সুমি কিছু বলতে যাবে তার আগেই পাশ থেকে ফরিদা চৌধুরী বলে ওঠে, রাসেল এখন তো শুধু চোখের জলে তোর শার্ট ভিজিয়ে ফেলেছে। বন্যা হওয়ার আগে তাড়াতাড়ি বৌমাকে নিয়ে বাড়িতে চল। শাশুড়ির কথা শুনে সুমি রাসেলের বুকে মুখ কুচে দেয়, যেন সেই লজ্জা পাইছে। রাসেল আর সুমির মিল দেখে সবাই অনেক খুশি। সবাই দোয়া করে যেন সারা জীবন এভাবেই ওরা একসাথে থাকতে পারে। সুমি পাশের ঘরে বসে আছে ইয়া বড় একটা খোপটা দিয়ে। রাসেল ছাদে বসে গল্প করতেছে ওর বন্ধুদের সাথে, কেননা গ্রাম থেকে রাফি ও রানা এসেছে। দোস্ত, আজকে আমরা সেই খুশি। অবশেষে তোর কষ্ট সহ্য করে হলেও তুই তোর ভালোবাসার মানুষকে, পরিবারের সবাইকে ফিরে পাইছিস। দোস্ত, আমাদের কখনো ভুলে যাবি না তো, বাবা মাকে পেয়েছিস বলে। আরে তোদের কি আর বলতে পারি বল? তোদের জন্য সবসময় আমার কাছেই রাখতে পারি, তার জন্য আমার রেস্টুরেন্টে তোদের দুজনকে ম্যানেজার করে দিয়েছি, সাথে ফ্যামিলি নিয়ে থাকার জন্য বাড়ি। বন্ধু, সত্যি তুই আমাদের জন্য অনেক ভাবছিস, আমরা তোর জন্য ভাবতে পারলাম না। মিথ্যা বলিস কেন? তোরা যে নিজেদের কাজ না করে আমার উপরে দিয়ে দিতি, সেটা কি কাজ ছিল না? হয়েছে, আর বলতে হবে না। এখন তাড়াতাড়ি গিয়ে বাসর রাতে পুরনো বিড়ালটা মার, না হলে ভাবি আবার তোকে আস্ত রাখবে না। রাফি কথাটা বলি নিচের দৌড়, সাথে রানা আর রাসেল ওদের ধাওয়া করায়। চুপি চুপি রুমে চলে আসে। রুমে এসে দেখে সুমি ইয়া বড় একটা ঘোমটা খুলে রাগে চোখে রাসেলের দিকে তাকিয়ে আছে। রাসেলের পাশে গেলেই খাট থেকে নেমে পায়ে হাত দিয়ে সালাম করে, আস্তে করে রাসেলের কলারটা ধরে।
তোর এখন রুমে আসার সময় হলো বুঝি? জানিস না আমি এই রাতটা সেই 5 বছর পরে পেয়েছি। তুমি রাজি থাকলে আরো আগেই পেয়ে যেতে, তোমার দোষের জন্য এত দেরিতে পাইছো, এখন আমার দোষ কেন দিচ্ছ? তোর দোষ কেন? দাঁড়া, দেখাচ্ছি দোষ কোথায় করেছিস। সুমি কথাটা বলেই রাসেলের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। আজ যেন অনেক দিন পরে দুজনের ঠোঁট জোড়ায় উপোস ভাঙলো। রাসেলও সুমির উপরে ঝাঁপিয়ে পড়ে। আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চেয়ে আসে। রাসেল সুমির শরীরটা যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর সুমি যেন খুব করে এনজয় করতেছে। সকালে রাসেলের আগে সুমির ঘুম ভেঙে যায়। সুমি সদ্য গোসল করে এসে ভেজা চুলের পানি রাসেলের মুখের উপরে ছিটিয়ে দিতে রাসেল টান দিয়ে সুমিকে বাহু ধরে নিয়ে নেয়। দুষ্টু একটা, সারা রাত একটু ঘুমাতে দাওনি, আর এখন আবার শুরু করেছো? কি করব বলো, মিষ্টি বউটা নিজেই যদি সেই সুযোগটা করে দেয় তাহলে কি আর দুষ্টুমি না করে পারা যায় শুনে? সুমি রাসেলের বুকে মাথা রেখে শুয়ে আছে, আর রাসেল ওর মাথায় হাত বাড়িয়ে দিচ্ছে। এভাবেই চলতে থাকে ওদের ভালোবাসা ঘেরা মিষ্টি প্রেমের সংসার, যে সংসারে নেই কোনো কষ্টে ছিটে পড়া। এভাবে সুখী বলে থাকুক সারাটা জীবন। সবাই ওদের জন্য দোয়া করবেন। চলেন আমরা চলে যাই, অনেক তো ভালোবাসার গল্প শুনলাম, আর কত। হ্যাঁ, এই গল্পটা এখানেই শেষ করে দিলাম। ভালো থাকবেন সবাই, আর 5 ওয়াক্ত নামাজ সবাই আদায় করবেন। আল্লাহ হাফেজ।